তো দেখা যায় না, এটা আমি বোঝানোটা আমার জন্য কষ্ট হবে, আর যারা শুনবে তাদের জন্য বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি আল্লাহ পাকের কাছে রুজু হচ্ছি, তার সাহায্য কামনা করছি, যাতে আল্লাহ পাক আমাকে আমার মুখ দিয়ে যাতে সে কথাগুলো যেগুলো আমি বলতে চাচ্ছি এগুলো যাতে আমি আমার মুখ দিয়ে বের হয়, বলতে পারি। আর যারা শুনবে তারা যাতে অনুভব করতে পারে, এই তৌফিক যাতে আল্লাহ তাআলা দেন। আমি কি বলতে চাচ্ছি, কেন আসছি আর কেনই বলবো, এটা আল্লাহ পাক চান তো আমি শেষের দিক দিয়া শেষে হয়তো বলতে পারবো, বলে দিব। আল্লাহ পাক চান তো ইনশাল্লাহ। কেন আমি বলতে চাচ্ছি, আমি যখন বুঝি বলতে 5 বছর সময়টা যখন আমি স্কুলে এখনো ভর্তি হইনি, সেটা 87 এই সময় তো মানুষ কেজি নার্সারি এগুলো ছিল না, ডাইরেক্ট 1-এ ভর্তি করতো, এবং আমাদের ভাই বোন সবগুলো 1-এ ভর্তি হতো 6 বছর হলে। আর আমাদের ভাই বোনের সংখ্যা অনেক বেশি, তখন 7 জন ছিল, 6 জন ছিল। আমি যখন 5 বছর তখন 6 জন ভাই বোনের মধ্যে আমি পঞ্চম। তো আমার ছোট একজন ছিল। ঘরের সবাইকে দেখতাম, অন্য ভাই বোনদেরকে, আব্বাকে প্রচণ্ড ভয় পেত। আব্বার কথা শুনলে ঘরের মধ্যে কেউ কোনো ধরনের শব্দ করতো না, যদি আব্বা আসছে শুনছে। আর যদি চলে যেত খুব খুশি হতো সবাই। তো আমি বুঝতে পারতাম না। তো তারপরের বছর আমাকে যেহেতু ভর্তি করবে, আমার পড়াশোনার স্টার্ট হইলো। আমার বাবা আবার ভাই বোনদেরকে খুব টাইটে রাখতো, একদম পেন্সিলের মতো সোজা সব ভাই বোন। আচ্ছা। তো যখন আমার বয়স যখন 5, তখন আমার আব্বা আর্মিতে ছিলেন তখন, আগে রিটায়ার করছেন। আমি ছোটোবেলা দেখছি আর্মিতে নেই তখন। একটা টেইলারিং, একটা বড় আকারে এই ধরনের বাজারে টেইলারিং না, ব্রু কোর্স, তারপর হচ্ছে ল্যাবরেটরি গভর্নমেন্ট, এই ধরনের পোশাকগুলো নিউ মার্কেটে একটা শপে, নির্ধারিত একটা ইন্ডিকেট করার শপে বিক্রি হতো। আর এইগুলো অর্ডার সবগুলো আব্বা নিতেন। আমি এটা দেখছি ছোটোবেলায়। তার আগে আর্মিতে ছিল, তো আর্মিতে ছিল সেটা তো আমি জানি না। ওই সময়টা আমি আব্বাকে এটা দেখছি, এবং খুব শাসন রাখতো এবং খুব টাইটের উপরে রাখছে সব ভাই বোন থেকে। তো একদিন বাইরে, তখন তো বিল্ডিং ছিল না, একতলা বাড়ি বেশিরভাগ ছিল, খুব রেয়ার বিল্ডিং দেখা যেত। আমাদের বাসাটা একতলা 2 কক্ষ বিশিষ্ট একটা বাসা ছিল। বাইরে খেলা করতে গেছি, আসার পর তখন বাবা বড় বড় চোখ করে আমার দিকে তাকাইলেন। আর আমি তো ভয়ে, সেই যে ভাই বোনদেরকে মারে তো আমি দেখছি, এই প্রথম আমাকে মারতেছে, সেদিন মারবে আর কি। 5 বড় ছোট চোখ যখন লাল করে তাকাইলো আমার দিকে, আমি তো ভয়ে দৌড় দিছি ঘর থেকে। পাশে এক বাড়ি ছিল, দৌড়ে আমি চলে যেতেছি, আমার পিছনে পিছনে আমাকে মারবেই। সবাই আমাদের ভাই বোনরা তাকে মামা বলে রাখতো। তার বাসায় আমি গিয়ে আশ্রয় নিলাম, এবং সে বাসায় গিয়ে আমাকে মারলো। মারটা এমন ছিল, প্রথম খাইছি তো মার, আর আর্মি হাত ছিল তো স্ট্রং। কত বছর বয়স? 5 বছর। 5 বছর। স্কুলে পড়তেন আপনি? এখনো ভর্তি হয় নাই, ভর্তি হন? স্টাডি চলতেছে বাসায়, তারপরে বছর ভর্তি হবে। আমাকে যে মার্চ থাপ্পড় দিল, মনে হয়তো কি চোখ টোপ পর্যন্ত কেঁপে আসে এরকম আর কি। তো যাই হোক, আমি ছোট হিসেবে হয়তো কম মারছে, তারপরে আমি অনেক ব্যথা পাইছি। তো আমার জ্বর চলে আসছে। আমি এই কথাগুলো বলতে চেয়েছি, আমাদের ফ্যামিলিটা কীরকম স্ট্রং, এখানে কোনো আবেগের কোনো স্থান নেই, ছিল না। এভাবে আমরা বড় হয়েছি। স্কুলে বাবা তারপর ভর্তি করে দিলেন। যখন স্কুলে ভর্তি হইলাম, তখন দেখলাম আমাদের অঞ্চলে ছেলেমেয়ের সংখ্যা অনেক বেশি হয়, আমাদের ভাই বোন অনেক। তখনই 6 জন ছিল। আমি যখন স্কুলে ভর্তি হয়েছি তখন আরেকজন জন্ম নিচ্ছে, তখন আমার ছোট 2 জন, আমার 6 বছর, তারপরের জন 3 বছর, আর তারপর মাত্র জন্ম নিচ্ছে আর কি। তো চলতেছে এভাবে। আর দেখতাম যে বাবা যেহেতু টেলারিং একটা বড় একটা কারখানার মতো ছিল, ওইখানে অনেক কাজ এমনি বাসায় নিয়ে আসতো। আমাদের বড় ভাই বোনগুলো দেখতাম যে সেগুলোর কাজগুলো কিছু তারাও করে দিত, ঘরের যে কাজগুলো থাকে, হাতের কাজগুলো, ওই কাজগুলো করে দিত আর কি। বড় 3টা বোন ছিল, বড় ভাইয়া ছিল, এই কাজগুলো তারাও করতো, আমার করতে হতো না, আমি তো তখন ছোট। এভাবে চলতে যাচ্ছে। বাবাকে তো পেন্সিলের মতো ভয় আমরা সোজা হয়ে থাকতাম। আমার বাবা, আমি যখন মারা যায় তখন আমার বয়স 23। আমি জীবনে কোনোদিন আমার বাবাকে প্রশ্ন করি নাই কোনোদিন, শুধু উত্তর দিছি। এবং শুধু আমি না, আমাদের সব ভাই বোন কোনোদিন কোনো প্রশ্ন করে নাই, শুধু প্রশ্ন করলে শুধু আমরা উত্তর দিতাম। সবাইকে যাই দেখছি আমি তাই করছি। ভয় সবসময় এক ধরনের থাকতো। ভয় বলতে, বাবা যখন বাসায় থাকতাম তখন আমরা খুব হাসাহাসি করতাম, খুব খেলাধুলা করতাম, আর যখন আসতো তখন একদম সোজা হয়ে থাকতাম আমরা। আমি এবার আমার মূল বিষয়টার মধ্যে আসতেছি। আমি যখন
ক্লাস 6-এ পড়ি। আমরা যে এলাকাটাতে থাকতাম ওখানে আমাদের বাড়িগুলি সবগুলি সময় একতলা বাড়ি ছিল সবগুলো। একটা বড় প্রশস্ত একটা রোড ছিল, ওখানে আমরা খেলা করতাম, ছেলে মেয়ে সব খেলা করতাম। এবং সব বাড়ির ওখানে স্থানীয় মানুষ ছিল, তাদের ছেলেরা মেয়েরা আমরা সবাই একসাথে খেলা করতাম, খুব মজা করে খেলা করতাম। ঠিক আমাদের বাসার অপোজিট একটা বাসা ছিল, এটা হচ্ছে ওখানকার স্থানীয়। ওরা ওখানে একটা মেয়ে ছিল, নাম হচ্ছে নামটা না বলি। সে বয়সে আমার 1 বছর ছোট। আমি 6-এ পড়ি, ও 5-এ পড়ে। আমরা খেলা করতাম, ও ফুটবলও খেলতো, কেটস পাই দিয়ে ফুটবল খেলতো। তো বাবা আমার অবজেকশন থাকতো না, দেখতো তো আমাদের ফ্যামিলিটা ওরকম না, এই জন্য আমাদের সাথে মিশতে দিত। অন্যদের সাথে ওভাবে মিশতে দিত না ওদেরকে, কিন্তু আমাদের সাথে মিশতে দিত। ওরা যেহেতু ওখানে স্থানীয় এবং ভালো প্রভাবশালী ছিল তারা। তো এক পর্যায়ে যখন আমি 6-এ উঠলাম, 7-এ উঠলাম, ও 5 থেকে 6-এ উঠলো। আমার বইগুলো যখন নভেম্বরে যখন পরীক্ষা শেষ হয়ে যায়, ডিসেম্বর জানুয়ারিতে বই পাওয়া যায় না, তখন বই পাওয়া যেত না, ফেব্রুয়ারি বই পাওয়া যেত না, এমন সময় হচ্ছিল। আমার বইগুলো নিয়ে যেত, ওরা মই পাঠাইতো যে বইগুলো নিয়ে আস যাতে স্টাডি করতে পারে বাসায়। তো যখন নিত তখন আমার কাছে খুব ভালো লাগতো বিষয় তো সে তো আমার খেলার সাথী। তো একদিন আমাকে ভাইয়া বলে ডাকতো, 1 বছর বড় হলো, আমাকে ভাইয়া ডাকতো। ক্লাস 3 শেষ হবে, ভাইয়া বলো যে ভাই আপনি আজকে ছিলেন না, আজকে তো আমরা খেলতেই যাই নাই। কেন? বলে যে আমার ভালো লাগে না। তো তারপর আমি দেখছি যে যেদিন ও না থাকে সেদিন আমারও খেলতে ভালো লাগে না। যাই এইটা এই বিষয়। এক পর্যায়ে ওরা সপরিবারে কানাডা চলে যায়। তখন তো আমাদের খেলার সাথে একজন কমে গেছে, তখন ভিতর থেকে এটা খারাপ লাগলো। ওইটা আমি বলতেছি, কিন্তু সে খেলার সাথে ছিল, তার জন্য আমার কাছে খুব খারাপ লাগতো। আর তো যাই হোক, যেটা বাস্তবতা মেনে দিতে হবে, চলতেছে, আমিও চলতেছি, সেটা মোটামুটি বিরহ থাকলেও ভুলে গেছি। ক্লাস 8-এ যখন আমি পড়ি, স্কুলটা এরকম ছিল, মর্নিং শিফটে মেয়েরা পড়বে আর ডে শিফটে ছেলেরা পড়বে। মেয়েদের 8টা থেকে 12টা ক্লাস, আর ছেলেদের হলো 12-12:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত। তো আমি স্টুডেন্ট হিসেবে, যেহেতু আমার বাবা অনেক স্ট্রং, আমাদের কিন্তু কোনো টিচার ছিল না, সেক্ষেত্রে আব্বা আবার দিত, 1ম, 2nd, 3rd হতে হবে, টিচারও ছিল না। বলে আব্বা বলতো যেটা বুঝোস না সেটা আমি বুঝাই দিব আমার কাছে। যেদিন ওনার কাছে বুঝতে সেদিন তো মায়ের তো মাটিতে পড়বে না। তো ভয়ে ভয়ে বুঝতামও না। অঙ্ক আমি মুখস্থ করে ফেলতাম, বুঝতাম না, আমি মুখস্থ করে ফেলতাম। যে বীজগণিত এগুলো সব মুখস্থ করে আমি লিখতাম। তো ক্লাস 8-এ যখন সবাই চায় যে কিছু স্টুডেন্ট আসছে প্রথম বেঞ্চের দিকে বসতে চায়, কিছু আছে শেষের দিকে বসতে চায়। তো আমি প্রথম বেঞ্চ কখনো বসতে পছন্দ করতাম না। যখন রোল 1 ছিল তখন আমি ফার্স্ট বেঞ্চে কখনো বসতাম না, সেকেন্ড বেঞ্চটা সবসময় বসতাম, এটা আমার ভালো লাগতো। তো আমি সবসময় চাইতাম যে সেকেন্ড বেঞ্চটাকে যাই আমি প্রথমে গিয়ে আমি যাতে দখল রাখতে পারি, এবং আমার সাথে যে ফ্রেন্ডটা ছিল তারা যাতে দখল নিয়ে নেবে আর কি। দখলে নিলে আমাদের এই 4-5 জন আমাদের। ওরা দেখতাম যে ওদের মেয়েদেরকে একটু টিটকারি দিত, তাদেরকে বলতো দেখ কি ভালো লাগে, কিন্তু আমি কখনো, আমার অনুভূতি আসতো না এটা অ্যাকচুয়ালি ওরকম। আমার কাছে মনে হতো কি, আমি এখানে একটু ব্যাক করে একটু কথা আসতেছি। আমাদের ফ্যামিলি মানে ধার্মিক টাইপের ফ্যামিলি। তো যখন আত্মীয় স্বজনদের বাসায় যেতাম, আমার খালা ধানমন্ডিতে বাড়ি, তার নিজের বাসা, মামা একটা কিছুদিন আগে রিটায়ার করছে, সচিব ছিলেন একটা মন্ত্রণালয়ের, আমি নামটা বলতেছি না। তো তিনি সরকারি বাসায় থাকতেন, ছোটবেলা দেখতাম যে খুব হাই সোসাইটি। তখন আবার আম্মাকে বলতাম যে মা সব দেখি মানে খুব হাই লেভেলের, তাদের থেকে আমাদের মানে নিচে কেন? তখন আম্মু বলতেছে যে আমাদেরও অবস্থা খুব ভালো ছিল। তোর আব্বা যখন আর্মিতে ছিল তখন করাচিতে ছিল, তখন খুব ভালো বংশ দেখে এবং খুব ভালো দেখে এখানে বিয়ে হয়েছিল। এক পর্যায়ে আস্তে আস্তে সম্পদগুলো কমে গেছে, আব্বা একটু রাগী ছিল আর প্রচুর বিক্রি করছে সম্পদ। এভাবে যে কখনো যে মানে এরকম পরিবেশে চলে আসবো কখনো কল্পনা হয় নাই। তো বলতো যে এগুলো তো আল্লাহ তাআলা পরীক্ষা, তো আল্লাহ তাআলা বিভিন্নভাবে পরীক্ষা নিয়ে থাকে মানুষকে। তো সেই জন্য আমার আম্মা খুব আফসোস করতো, আর সবসময় আল্লাহর কথা বলতো, যে বিভিন্ন নবীদের স্টোরি বলতো, মা আমিনার কথা বলতো, তারা ক্ষুধার্ত ছিল সেসব কথা বলতো। তো বলতো যে সেই তুলনাতে আমরা ভালো আছি। তো আমরা তো আত্মীয় স্বজনের মতো না, কিন্তু নামছি। তখন থেকে আমি যখন নামাজ পড়ি, আমার বয়স যখন 8-9 বছর, তখন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়ি। এখন তো মসজিদ অনেক কাছাকাছি, তখন দূরে ছিল, মসজিদে গিয়ে নামাজ পড়ি। এবং তখন বড় মানুষরা করতো কি, নামাজে ছোট মানুষদেরকে সাইড করে পিছনে পাঠাই দিত। তো আমার কাছে খারাপ লাগতো, আমি তো নামাজ পড়তে গেছি, আমি দুষ্টুমি করতে যাইনি। আর পিছনে যদি আমি নামাজ পড়ি বাচ্চাদের সাথে, তাহলে তো আমার নামাজ হবে না।
এ ধরনের একটা বুঝ আমার ছোটোবেলা থেকেই ছিল এবং 8-9 বছর তখনই ছিল। তো আমি আগের জায়গায় যেতেছি যখন 8-8 যখন আমি পড়তেছি, এভাবে যখন গেটে কথা বলে তখন আমার সেন্সে কখনো আসতো না যে বিষয়টা। আমার কাছে মনে হইতো কি মেয়েদের দিকে, আমি তো হাদিসের কিছু কথা জানতাম, মেয়েদের দিকে একবার তাকালে দ্বিতীয়বার তাকাইতে নাই। তারপরে হচ্ছে আমার মনে হইতো কি আমি এগুলি এই কারণে আমার কোনো মানে আমি হয় না, আকর্ষণ আসে না, মানে হয় না আমার এরকম মনে হইতো আর কি। তখন আমার সাথে আমার কয়েকটা ফ্রেন্ড ছিল, ক্লোজ ফ্রেন্ড, আর ক্লাসমেটের মধ্যে একটা ছেলে ছিল, ওর বাবা ছিল পুলিশে ছিল। আমি আরও একসাথে ভর্তি হয়েছি ক্লাস 6-এ বয়েজ স্কুলে। ক্লাস 6 ওর সাথে পড়ছি, ক্লাস 7 পড়ছি, ক্লাস 8-এ গিয়ে তো ও আমার ক্লাসমেট, কথা হয় প্রতিদিন, মাঝে মধ্যে না হইলেও পাশে অনেক সময় সিট পায়, ওইভাবে বসে। 3 বছর ওর সাথে আমি পড়াশোনা করছি। তো 8-এর সময় যেটা হলো, ও আবার একটু মাঝারি টাইপের মোটাসোটা টাইপের ছিল আর একটু তোতলা ছিল। তো আরবি টিচার যখন আসতো, আরবি টিচারের সাথে ও খুব করতো, মজা করতো আর কি। আর ওকে খুব মারতো, ও খুব মারতো, আবার মার খেয়েও আবার দেখতাম মজা করতো। এগুলো তো আমার খুব ভালো লাগতো, যে আমি খুব খুব করতাম। জি, যেখানটায় আপনি ছিলেন। তো এত মারে, তারপরে দেখি ও খুব আরবি টিচারের সাথে খুব ফান করে, খুব মারে ওকে। তো একদিন ও ক্লাসে আসে নাই। এখন আরবি টিচার জিজ্ঞেস করতেছে ও কোথায়, তখন বলতে ও তো কয়েকদিন আসে না। তো এরপরে আরেকদিন জিজ্ঞেস করতে ও কোথায়। তো ওকে যখন মারে বেশি, ওকে আবার দেখি আমার যেটা মনে হইতেছে ওকে আবার ভালোবাসে, ও নাই কিন্তু ওকে মিস করতেছে আরবি টিচার। এই বিষয়টা কেমন যেন আমার ভিতরে একটা ভালো লাগা তৈরি হলো। ক্লাস 8 আমাদের ফাইনাল পরীক্ষা, ওর আর আমাদের রোলটা এরকম ছিল, আমরা ইচ্ছা করলে যে কোথাও বসতে পারতাম না, রোল নাম্বার দিয়ে দিত সিটের মধ্যে, পরীক্ষা ফাইনাল। তো ওর আর আমার রোলটা এরকম একের পরে সম্ভবত ওর যা ছিল তার 2 আগে ছিল, ক্রস করে আমার পিছনে ওর সিটটা পড়ছে। পড়ার পর এখন পরীক্ষা দিতেছি, ও যখন কিছু পারে না তখন আমাকে জিজ্ঞেস করে দোস্ত বল। তো আমার যতটুকু সম্ভব সেই হিসেবে আমি ওকে বলতাম। তো সেভাবে কেমন যেন একটা ভালো লাগার মতো তৈরি হলো। তো আমার কাছে মনে হতো কি ওকে আমার বেস্ট ফ্রেন্ড হইতে পারে না, আমার বেস্ট ফ্রেন্ড হইতে ইচ্ছা করে ওর, তাহলে ওর হইতে ইচ্ছা করে না কেন? আমার সাথে কথা বলে, আমার থেকে পরীক্ষা দেখতে চায়, তাহলে ও প্রস্তাব দেয়, আমি দেবো কেন? বা আমি যদি ওকে বেস্ট ফ্রেন্ড হওয়ার প্রস্তাব দিই, তাহলে সাইদা যে জিনিস আমার কাছে ছোটোবেলা থেকে আমার বুঝটা ছিল, সাইদা যে জিনিস নেওয়া হয় ওটার প্রতি কিউরিসিটি কম থাকে আমার মনে হতো। আমি বললাম যে না, যদি দরকার হয় ওই বলবে বেস্ট ফ্রেন্ড হওয়ার জন্য, আমার দরকার নেই। তো আমি বলি না, কখনো বলা হয়নি, কখনোই বলতে পারিনি, বলা হয়নি। তো আমি পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়েছি, তারপর আর পড়া হয় নাই, আমি কাজে লেগে গেছি। চিন্তা করছি যে পড়াশোনা, এখন তো সরকারি চাকরি পায় না মানুষ, এই অত ঝামেলা বা ইয়ার এক পর্যায়ে তখন এই বুঝগুলি ছোটোবেলা থেকে চলে আসছিল, আমার মোটামুটি বুঝ চলে আসছিল যে না ফ্যামিলিকে একটু করতে হবে, যদি বড় ভাই ছিল একটু সাপোর্টের জন্য কিছু করতে হবে। তো আর পড়াশোনা অফ করে দিয়ে আমি কাজে চলে আসলাম। যেখানে কাজ স্টার্ট করলাম, এখানে ছেলে মেয়ে উভয়ই আছে। এর মধ্যে আমি বলবো একটা মেয়ে ছিল, বাড়ি মুন্সিগঞ্জ। তখন আমি যেহেতু আমার কর্মক্ষেত্রে একদম ফার্স্ট, আমি জুনিয়র, ও আমার থেকে সিনিয়র, একটু সিনিয়র। যদিও কোম্পানিটা অনেক ভালো ভালো মানুষ দেখছি আমি, অনেক ছোট জায়গায় চাকরি করে, বিভিন্ন সমস্যার কারণে চলে আসে, অথবা একটু সিনিয়র হলেও বয়সে আমার 3 বছরের ছোট। ও পড়াশোনা আরও কম করছে তাহলে সেই হিসেবে। তো ও আমাকে বিভিন্নভাবে মানে বোঝানোর চেষ্টা করতো যে সে পছন্দ করে। অবশ্য সে পছন্দ হওয়ার মতো একজন মেয়ে। আমি দেখতাম যে অন্যান্য ছেলেমেয়েরা যেরকম একটু করে, মানে ওই সময়টার মধ্যে দেখতাম যে ও তা থেকে ব্যতিক্রম, তার সাথে কেউ কথা বলার চান্স পেত না, এবং অদ্ভুত ভালো একটা মেয়ে ছিল। হঠাৎ করে ওর বিয়ে ঠিক হয়ে গেল, আমাকে বলতেছে যে আপনি করে বলতো আমাকে, আচ্ছা আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি কি আমাকে এখনও কিছু বলবেন? তো আমি বলি যে কি বলবো, তো কিছু বলার নাই, আপনি বুঝেন না? তো আমি চুপ করে বসে রয়েছি, আমি তো বুঝতে পারতেছি। আমি বলি যে এগুলো তো মার প্রশ্নই আসে না, এরকম হইলে তো আমাকে পিটা ঘর থেকে বাইর করে দিবে।
মানে ভালো বিষয়টা ছিল। কিরকম ছিল, আপনি ভয়ে বলছেন না নাকি আপনার ফিলই আসতেছে না? আমি ওই সময় এই জিনিসটা তো বুঝতাম না, আসলে ওইভাবে বুঝতাম না। আমার কাছে মনে হতো কি আমি তো ধার্মিক একটা পরিবারের মধ্যে, এবং আমি তো সেটা করতেছি, মেয়েদের সাথে বেশি ইয়ার করা এটা তো অ্যালাউ করে না। সেই হিসেবে কাজের ক্ষেত্রে যেহেতু কথাবার্তা টুকটাক হইতেছে, যেহেতু কাজই করতেছি, সেক্ষেত্রে এটাই তো বেশি, বা ওরকম হতো না, বা ওরকম তো আবার মনে হইতো যে আসলে তো অনেকটা ভালো মেয়ে, মানুষের জীবনসঙ্গী হিসেবে তো এরকমই হওয়া উচিত, তো এরকম মনে হতো আর কি, এরকমই তো হওয়া উচিত। তো আমি বললাম না, আমার কিছু বলার নেই। তো একটা সামনে একটা নাইফ ছিল, নাইফটা দিয়ে আপনার হাতটা দেখি, হাতটা নিয়ে ঠাস করে আমাকে এখানে একটা লাগাই দিচ্ছে, এখানে একটা দাগ আছে, দিয়ে দিচ্ছে হালকা, হাসতে হাসতে দিয়ে দিচ্ছে যে এটা কেন দিলাম জানেন? কেন? যাতে সারা জীবন আমাকে স্মরণ করেন, যখনই হাতের দিকে চোখ পড়বে আমার কথা মনে পড়বে। বলে যে কালকে আমার লাস্ট ডিউটি, আমি চলে যাচ্ছি বিয়ে। তুমি ঠিক আছে, ভালো থেকো, শ্বশুর বাড়িতে ভালো থেকো, আমি বলে দিলাম আর কি। পরদিন ওর যেদিন লাস্ট ডিউটি, সেদিন আমি আর ওর কাছে যাইনি। তো অফিস ছুটি, আমি নিচে দাঁড়িয়ে আসছি, সম্ভবত সেইটা গাড়িটা ছিল এমডির গাড়ি ছিল। গাড়িটা মানুষ ভিড় বেরোচ্ছে দেখে, লোকজন দেখে আমি একটু দাঁড়াইছি গাড়িটার কাছে, যে মানুষ বের হোক, আমি একটু রিল্যাক্সে বের হই। এমন সময় দেখি সে সামনে আমার, বলে যে দাঁড়ায় আসছেন, যাচ্ছেন না? বলে যে একটু ভিড় কমুক, বের হও। বলে যে আপনি কি কিছু বলবেন না? আমি বলে দেখো, আমার ফিউচার অনেক প্ল্যান আছে, আমি তো বুঝি আমার অনেক প্ল্যান আছে, এগুলো তো ছেলে মানুষ কি সিদ্ধান্ত, আমার তো এটা সম্ভব না। তো বলে যে আপনি যে গাড়িটার পিছনে দাঁড়ায় আছেন, আমি দোয়া করি এরকম গাড়ি যেন আপনার, এরকম মালিক যেন আপনি হন। তো দেখলাম যে কান্না আর কি চলে গেল আর কি। তো আমার কাছে এরকম কান্না বা ওরকম কিছু মনে হলো না। অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ এনি ফিল ফর হার, আপনার কোনো ফিলিংস ছিল না। আমার ন্যাচারালি কান্না বা আমার খারাপ লাগতেছিল, খারাপ লাগতেছিল, কার কারণে কান্না আসতেছিল না। মেয়েটাকে ভালোবাসতেন না? ওই যে ভালো ছিল এরকম, আমি সব মানুষকে ভালো যত মানুষ, ভালোবাসার মধ্যে পার্থক্য। আমি যেমন মাকে ভালোবাসি, তারপরে যেমন ইয়েকে ভালোবাসি, ভাই বোনদেরকে বলতে যেটা বোঝাচ্ছি ওরকম কোনো কিছু আমি ছিল না। ওটাকে আমার কাছে মনে হইতো না, আমার কাছে মনে হতো ওইটাই মনে হয়, সবার মনে হয় এরকমই হয়। খুব ক্রিটিক্যাল কিছু টার্ম আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আমরা গল্পের ভেতরে ঢোকার চেষ্টা করছি, আসলে গল্পটা কি সেটা আমি এখনো বুঝে উঠতে পারিনি। আমরা একটু আগাবো সামনের দিকে। হ্যাঁ, আমার কাছে মনে হয় কি এটাই ভালো, এরকমই সবার মনে এরকমই হয়। একটা ভালো একটা কোম্পানিতে চাকরির প্রস্তাব আসলো, আমি যখনই আমার বেটার কিছু হয়েছে তখন আমি সেটাকে গ্রহণ করছি। আমার দিন যাচ্ছে, আমি নতুন কোম্পানিতে আরেকটাতে জব যখন স্টার্ট করলাম, ওখানে আবার ডিপার্টমেন্টে এরকম ভাগ ছিল, যেমন 3টা ভাগ করা। আমি একটা ডিপার্টমেন্ট আমি যাওয়ার পরে দেখলাম যে আমার যে বসটা সেটা একটু এই টাইপের, মানে একটু বদমেজাজি টাইপের, বদরাগী টাইপের। তো দেখলাম যে কয়েকদিন কাজ চলতেছে, তো তার আচরণগুলো আমার ভালো লাগতেছে না, একটু বদমেজাজি টাইপের আর কি। তো কিভাবে জানে, যেহেতু ডিপার্টমেন্ট 3টা, আমাকে শিফট করে অন্য একটা ডিপার্টমেন্টে দিয়ে দিল, যদিও আমি জানি না। সে যে বসটা, তখন আমার বয়স 23, তার বয়স প্রায় 32, আমার বস। আমি যখন ওই ডিপার্টমেন্টটা গেলাম, দেখেন বসটা আসলে অত্যধিক ভালো, খুব সফট কথা, গাছ বুঝাইতে খুব সুন্দর করে, কোনো ট্রাবল হলে কি কারণে হয়েছে তার কাছে খুব সুন্দরভাবে মানে বোঝানো যায়। তাকে এমন ভালো লাগতো, আমি খুঁজতাম কাজ করতেছি, বস কোথায় আছে, যদি ভাই বলে ডাকতাম, যদি সম্পর্কে বস কিন্তু ভাই বলে, সবাই আমরা ভাই বলে ডাকতাম, ভাই কই আছে। যখন কোথাও দেখতাম এক কর্নারে আছে, ভাল লাগতো, কাজ মন দিয়ে কাজ করতে পারতাম এরকম আর কি। তো উনি যখন কাজে কিছু রিকোয়ারমেন্ট থাকতো, এগুলো কাজের প্রোগ্রামগুলো যখন আমাকে দিত, আমি সবার আগে তার সিগনেচারটার উপর আমার চোখটা পড়ে যেত। না, কিন্তু আমার কথা হচ্ছে যে গল্পটা আমরা যেদিকে নিচ্ছি, আমাদের হয়তো ভিউয়ার্স যারা দর্শক দেখছেন তারা তো কিছুটা হলো বুঝবেন। এই ভালো লাগা তো একটা ছেলের নর্মাল ভালো লাগা, এখানে সমস্যা কথা, কিন্তু আপনি ভালো লাগাগুলোকে এমফ্যাসিস কেন করছেন, বিশেষ করে স্কুল আমি লাইফে? যাব পরবর্তীতে, তখন এগুলো আমার দরকার হবে, এই জন্য আমি এগুলো ফোকাস করতেছি। পরবর্তীতে আমি যখন রিভিউ করব, তখন আমি এগুলো রিভিউ করছি আমি আমার লাইফটাকে, পরবর্তীতে এসে এখন সিগনেচারটা আমি এতটা পছন্দ হইলো আমার, আমি আর্টে অতটা ভালো না, কিন্তু ওনার এত কঠিন সিগনেচারটা আমি রপ্ত করে ফেললাম, মানে নকল সিগনেচার। একদিন আমি তার হাতটা ধরতে ইচ্ছা করতেছে আমার, কি করব, একটা ঘড়ি কিনলাম, ঘড়ি কিনে বললাম যে ভাই আপনার হাতটা দেখি। বললো কেন? আমি বললাম যে দেন। তো হাতটা দেওয়ার পর হাতটা ধরলাম, ধরে একটা ঘড়িটা আমি জাস্ট গর্জিয়াস একটা প্যাকেট ছিল, দিয়ে আমি হাতটাকে আস্তে করে দিয়ে দিলাম, শুধু হাতটা ছোঁয়ার জন্য। আপনি হাতটা ছোঁয়ার জন্যই আমি শুধু ঘড়িটা দিছি তাকে। আমি এই জন্য বলবো যে ওই যে অনুভূতিটা আমি এখন ফিল করি। কিন্তু আপনার তো
ওই সময়ই বিষয়টা মানে ধরার কথা যে দিস ইজ কোয়াইট অ্যাবসার্ড ফিলিং, নর্মালের জায়গাটা থেকে প্রশ্নবিদ্ধ একটা ফিলিংস আপনার কাছে কখন ওই সময় প্রশ্নবিদ্ধ মনে হয়েছিল একটু। আর তবে আমার কাছে মনে হয় আমি তো কোনোদিন কোনো মেয়ের হাত ধরি নাই, হয়তো এর থেকে আরো বেশি অনুভূতি ভালো লাগার মানুষের। ভালো লাগার মানুষের হাত ধরলে ভালো লাগবে, হয়তো একটা মেয়ে যদি হবে তার চেয়ে মনে আরো বেশি ভালো লাগবে। আমি তো কখনো আর কোনোদিন কোনো মেয়ের হাত, ফিমেল পার্টটাকে তখনও ডিনাই করেন নাই? আমি কখনো ধরি না কোনো মেয়ের হাত, এর আগে কখনো ধরা হয়নি আমার। ওকে ওকে, আপনি এটা খুব নরমাল মনে করেন, ইটস ন্যাচারাল। হ্যাঁ ন্যাচারাল। ভালোবাসার মানুষকে ভালো লাগছে, তার হাতটা ধরছে আমার ভালো লাগছে। অন্য মেয়েদের হইলো আর ওইটাকে আমি অত ডিপলি নেই তখন। এমন সময় আমার এক আত্মীয় আমাকে বললো যে লোকাল কোম্পানিতে তো অনেকদিন চাকরি করতেছো, বিদেশি কোম্পানিগুলি ফরেন কোম্পানিগুলিতে চাকরি করো, তোমার জন্য অমুক একটা কোম্পানি দেখছি, ওখানে তুমি এটা ট্রাই করো। এখন আমি চিন্তা করতেছি যে আমি বলছি যে আমার ফিউচার লাইফে কখনো আবেগ কখনো স্থান পাই নাই কখনো। আমি চিন্তা করতেছি আমি এখানে তো অনেক ভালো আছি, বিশেষ করে এমন একটা বসের আন্ডারে চাকরি করি, ওইখানে যাবো কীরকম আসবে, কীরকম লোক থাকবে, হয়তো টাকা পয়সা একটু ভালো পাবো, বা একটা লোকাল কোম্পানি থেকে এখন ফরেনদের সাথে কাজ করতে হবে। ঠিক আছে ওকে, তো ভাষাটাও একটি ইংলিশে কথা বলার এগুলো স্টাডি তখন থেকে মানে আগে থেকে আরও স্টার্ট শুরু করছিলাম। ফরেন চাকরি করতে হবে এই ধরনের স্টাডি জন্য করতেছিলাম আর কি। তো যেখানে ওখানে যাওয়ার পর চাকরিটা হয়ে গেল। চাকরি হয়ে যাওয়ার পরে আমি এমন সময় আমার কাছে একটা প্রস্তাব আসলো, সিনিয়র একটা প্রস্তাব। তখন আমি বললাম যে আমার কাছে এরকম একজন পার্সেন্ট আছে যেরকম আপনি চাচ্ছেন এরকম লোকই আছে। আমি চাইছিলাম যে সে কিন্তু আমাদের কোম্পানিতে না, অন্য কোম্পানিতে, মানে আমি যে বস ছিল তাকে আমি মানে অন্য কোথাও, আমি দেখতেছি সেও একটা লোকাল কোম্পানিতে আছে, তবে ওনার যে এরকম এক্সপিরিয়েন্স আছে, একজন ভালো মানুষ, তার একটা ভালো জায়গায় চাকরি করা উচিত। আমি ট্রাই করছি সেখানে চাকরির জন্য তাকে, সেটাও একটা বিদেশি কোম্পানি ছিল। তো আমি তাকে প্রস্তাবটা, তখন তো ফোনের অ্যাভেলেবেল ফোন যুগ না, টিনটি সবাই ইউজ করি আমরা। তো আমি আসলাম তার কাছে, এসে তাকে প্রস্তাব দিলাম। সে অনেকদিন পর আমাকে পেয়ে খুব খুশি এবং আমার কাছে ভালো লাগতেছে। অনেকদিন পর তাকে দেখলাম একটা রেস্টুরেন্টে বসে, সে বলে কি খাবা? না কিছু খাবো না। বলে রেস্টুরেন্টে বসে কথা বলবো, এখন কিছু না খেলেও হয়, কিছু তো খাইতে হবে। আমি বলি নিলে নর্মালি কিছু নিতে পারেন, আমার জন্য শুধু পানি হলে চলবে। তো বলো ঠিক আছে, পানি যখন খাবা একটু ওই কোক খাও। তখন কোক খাইতে খাইতে বললাম যে এরকম প্রস্তাবটা দিলাম, সেও রাজি হলো। তারপর সেই কোম্পানিতে সে ইন্টারভিউ দিচ্ছে, বা কী হয়েছে তার সাথে, তারাও তো পছন্দ হয় নাই, বা তার কাছে হয়তো ভালো লাগে নাই, চাকরিটা সে নেয় নাই। ওইখানে আমাদের তার সাথে যেহেতু ফোনেরও যোগ নাই, আর আমিও কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে গেছি। ওই যে বললাম না যে জীবন নিয়ে ভাবার অত সময় ছিল না। পড়াশোনার সময় মন দিয়ে পড়াশোনা করছি, চাকরির সময় এখন মন দিয়ে চাকরি করতেছি, অত কিছু ভাবি না, ভাবার এই সুযোগ ছিল না। এভাবে আস্তে আস্তে বয়সটা যখন হলো, যখন আমি দেখতেছি যে না আমার যে টার্গেটটা ছিল 25 থেকে 30-এর মধ্যে বিয়ে, এই সময়টা তো মোটামুটি চলে আসছে। দেখতেছি মানুষের যে ঘর ভাঙার সংসারগুলি দেখতেছি, এরকম আমাদের আত্মীয়র মধ্যে এরকম ওই সময়টার মধ্যে একটা ঘর ভাঙলো। তো মানুষেরও শুনি, আমি চিন্তা করতেছি দেখে শুনে বিয়ে করতে হবে, এমন বিয়ে করবো না যাতে ঘর ভেঙে যায়। তো এই ব্যাপারে খুব সিরিয়াস ছিলাম, আমি খুবই সিরিয়াস বলা যায়। তো দেখে শুনে আমি বিয়ে করতাম। তখন আমার মনে পড়লো যে আমার ওই যে একটা মেয়ে যে আমাকে হাতটা কেটে দিচ্ছিল, ওরকম যদি পেতাম, কিন্তু ওরকম আমি কই পাবো, এখন তো আমি সিনিয়র হয়ে গেছি। কিন্তু আপনার তো তখন বয়স হয়েছে, খুব স্বাভাবিকভাবেই একটা মেয়েকে ভালো লাগা, মেয়েদের প্রতি প্রেম, ফিলিংস। আমি যখন ইয়েতে গেলাম, ওইখানে মেয়ের সংখ্যা আবার হ্যাঁ ছিল। আমি তখন একটু সিনিয়র, ওই মেয়েগুলি সব জুনিয়র ছিল। ওইভাবে আসতো না আমার কখনো, ওই ধরনের অনুভূতি আসতো না। তখন যেটাকে মনে হতো যে কে একটু বেটার, আবার কিছুদিন পরে দেখি যে তার মধ্যে আবার একটু উচ্ছৃঙ্খল একটা ভাব দেখতেছি। না, এগুলা জীবনসঙ্গী হিসেবে তো সিলেক্ট করা প্রশ্নই আসে না। আমার কাছে মনে হতো যে ওই যে 3 বছর, প্রায় 2-3 বছর দেখছিলাম একটাকে, যে ও বেটার ছিল, আসলে জীবনসঙ্গী এরকমই হওয়া উচিত, এরকম মনে হতো আর কি। প্রেম ছিল না? হ্যাঁ, প্রেম তো ছিল না, ওটা প্রেম ছিল না। মনে হতো যে সে একটা সংসারিক মেয়ে, তার সাথে যে কোনো মানুষ ভালো থাকবে, এরকম মনে হতো। তো যখন 28 বছর এরকম আমি হয়ে গেল, তখন আমি চিন্তা করছি আমার সাথে তো কোনো মানুষের সম্পর্ক ওরকম নাই, তো ঠিক আছে এভাবে পরিচিতের মধ্যে যদি বিয়ে করি, কেউ দেখতে গেলাম বা দেখে আর কি একটা মানুষকে বোঝা যাবে, তো আমি এতটা মানে বিপদে পড়তে চাই না। অন্তত যাকে বিয়ে করবো আমাকে জানতে হবে, তার ভালো সম্পর্ক ভালোভাবে জেনে নিতে হবে সে কীরকম। যেখানে যাইতেছি চলাফেরার মধ্যে একটা অফিসে একটা জুনিয়র একটা স্টাফ ছিল, তাকে দেখলাম যে একটু মানে মাথায় কাপড় দিয়ে রাখতো সবসময়, যে তোমার সাথে আমার কথা আছে। ওর কাছে ফোন ছিল না, আমার কাছে ফোন, আমার যেহেতু ওর কাছে ওই সময় ফোনের ব্যাপারগুলো অত কম ছিল, 2006-07 ওর কাছে ফোন ছিল না, আমার কাছে ছিল। আমি ফোন নাম্বারটা দিয়ে দিলাম। তো রাত্রেবেলা আমাকে ফোন দিল,
তো আমি বললাম যে দেখো কেন ফোন দিছি তুমি বুঝতে পারছো? তো বলে যে আমাকে ফোন দেওয়ার দিছেন এটা তো একটা কিছু বোঝা যাইতেছে। আমি বলে যে ওরকম ভাবে নিও না, দেখো আমি যেভাবে আমি দেখতেছো আমাকে, আমি তো একটু দেখো সিনিয়র হিসেবে আমি আছি, একটা ফরেন কোম্পানি থেকে তোমাদের এখানে যাই, তো সেক্ষেত্রে আমি আমার জীবনসঙ্গী, আমি ওইভাবে বললাম যে আমি আমার জীবনসঙ্গীকে খুঁজতেছি, তুমি ওভাবে নিও না, যদি আমি বিয়ে করবো আসলে সাধারণ টাইপের মেয়েকে বিয়ে করব, আর আমি যা আছি আমি তার চেয়ে 1 ডিগ্রি নিচে থাকবে হোক ভালো, আমি কখনো আমার সমতরল বা উপরে তো প্রশ্নই আসে না, এ ধরনের চিন্তা ভাবনা থেকে আমি নিচে মানে একটু ইয়েতে হোক যাতে সংসার সুখে থাকে। সে দেখলাম যে ফোন পাওয়ার পরে দেখি যে খুব আবেগী হয়ে গেছে, তো ওই জিনিসটা আমার কাছে ভালো লাগে না। তখন এক পর্যায়ে সে যখন আমাকে ফোনে খুব জ্বালাতন শুরু করলো, তখন আমি চিন্তা করলাম এত আসলে যে আমি যাকে যেরকম মনে করতেছে সেরকম তো না, তো আমাকে জ্বালাতন কেন করবে? তখন আমি একটা স্টেট বলে দিলাম, দেখো তোমার এগুলো আমার একদম পছন্দ হয় না, তুমি আমাকে ফোন দিও না। একটা মানুষ এভাবে নিজের শরীর কাটতে পারে আমি কখনো ভাবতে পারি নাই। আমার তো মাথা ঘুরে গেছে, আমি কখনো এই ধরনের দেখি নাই আমার সামনে, বুঝছি শুনছি মানুষ হাত কাটে, কিন্তু এভাবে হাত কাটতে তো আমি কখনো দেখি নাই। তো আমার খুব মাথা ঘুরতেছিল, ওকে আমি বলতেছিলাম যে এগুলো কি, তুমি কি আমাকে ব্ল্যাকমেল করতেছো? বলে যে না। তা আমি আচ্ছা তোমাকে আমি কোনোদিন বলছি একবারও যে তোমাকে আমি পছন্দ করি ভালোবাসি এরকম বলছি? বলে যে না। কেন করছো? বলে এটা আমার এক পক্ষ থেকে হয়েছে, আমি আপনাকে কখন ভালোবেসে ফেলছি আমি নিজেও জানি না। বলে যে আমার যেখানে বিয়ে ঠিক হয়েছে এটা আমার তো বিয়ে টিকবে না, আমার তো যেহেতু ওটা ঠিক হয়েছে ওটা টিকবে না। তো আমি বলেছি ঠিক আছে দেখো আমি আমার ফ্যামিলি যদি রাজি হয় সেক্ষেত্রে আমি রাজি হইতে পারি, কিন্তু আমি কিছু বলতে পারবো না এখন। সেদিন আমি মানে জাস্ট আসার পথে ওর হাত টাচ করছিলাম এইটা, তখন আমি দেখলাম যে আমার যে ভালো লাগার যে অনুভূতি ওরকম না, ভালো লাগার যে অনুভূতিটা যেটা আমি বললাম যে আমার বস এখন আমি ফিল করি অনুভূতিটা, ভালো লাগাটা এরকম না। তখন আমার মনে হইতেছে আমি তো ওর উপর একটু বিরক্ত টাইপের, ও কেন এগুলো করলো, এগুলো কোনো ভালো মেশ করে কি না, একে কীভাবে নিয়ে সংসারে করা যাবে, এ যদি আমাদের বাসায় যায় অন্যান্য মানুষ দেখে যদি শরীর কাটা বলবে যে কোন ছেলের সাথে যেন ছিল, এগুলো এখন আমাদের সংসারে এসে ঢুকে গেছে। তো আমি মিলাইতে পারতেছিলাম না, কোনো অবস্থাতে মিলাইতে পারতেছিলাম একা একা। পর দুলাভাইয়ের সাথে শেয়ার করলাম যে ভাইয়া আমি তো বিপদে পড়ছি, এরকম একটা মেয়েকে হয় এরকম বলে যে এগুলো থেকে দূরে থাকো, ছেলেদেরকে ট্যাপে ফেলানোর জন্য যথেষ্ট করবে। এর মধ্যে আরেকটা কথা বলি, জাস্ট ডক্টর সামনে যেভাবে কথা বলে আমি সেটাই বলতেছি, এটা লজের বিষয়। আমি রাত্রে হলে ঘুমাইতে পারতাম না, খুব মানে করতো আর কি। ঠিক আছে, আমি রাত্রেবেলা গোসল করতাম, রাত্রেবেলা অনেক সময় দেখা গেছে যে ওই যে বাথটব নেই আমাদের নর্মালি টয়লেট, সেক্ষেত্রে আমি করে বড় বলের মধ্যে বসে থাকতাম। মানে বুঝতে পারছেন যে মানে শারীরিক কোনো সমস্যা মানে ফিল করা প্রশ্নই আসে না। ঠিক আছে, এটা কেন এত ঘন ঘন হচ্ছে? আমি একটা ডক্টরের সাথে কথা বলি যে স্যার এটা কেন আমার এত ঘন, আমি শুনছি মানুষের মানে কি সপ্তাহে হয়, আমার সপ্তাহে 2-3 বার এটা হয়ে যায় কেন, এটা কি শরীরের জন্য খারাপ না? সে বলে যে হয়তো সমস্যা কি। আমি বলি যে আমার তো টেনশন হয় যে এটা কি শরীর ক্ষতি হবে না, হয় না নাকি, আমি জানতে জাস্ট আমার কিউরিসিটি থেকে জানতে আসছি। স্যারে বললো যে দেখো একটা টিউব নিয়ে দেখালো কাচের, যে এটা যদি ধরো এটা ফুলফিল এখন বুঝতে পেরেছি, হ্যাঁ এটা ভরে যাওয়ার পর অটোমেটিক পড়ে যাবে, এটার টেনশনে কি আছে? সে আমার বলে যে সপ্তাহে 2-3 বার না, মাসের মধ্যে 30 দিন এবং এক রাতে 2 বার হলেও কোনো সমস্যা নেই। খুব শর্ট টাইমের মধ্যে বিয়ের প্রস্তুতি, আমি 2 ঘন্টার মধ্যে আর কি করা যায়, 2 ঘন্টার মধ্যে সামনে বাজার, সামনে যে মার্কেট তো ভালো মার্কেট না, কোনো রকমের জিনিসপত্র কিনে দুপুরবেলা ওদের ওখানে চলে গেলাম। কাজী চলে আসলো, বিয়ে পড়াইতেছে, বিয়ে হয়েও গেল। আমি ঢাকায় চলে আসলাম, আসার পরে সেই দিন রাত্রে আমাকে বলতেছে যে বিয়ের এগুলো কী জিনিসপত্র, এগুলো দিয়ে দেখে তো আমার তো লজ্জা পাইছি আত্মীয় স্বজনের কাছে। তখন আমি বলি কি তুমি কি মাথা শূন্য? বিয়ের 2 ঘন্টা সময় দিয়ে বিয়ের সামগ্রী তুমি পছন্দ মতো চাচ্ছ, এটা কেমন কথা? আমাদের কিন্তু ঝগড়া লেগে গেল। ওকে কিন্তু আমি নিয়ে আসি না, বিয়ে করে তো ওখানে রেখে আসছি, চলে আসছি আমরা ঢাকায়, আমার সাথে রাত্রে ঝগড়া লাগাই দিচ্ছে। এগুলো কি জিনিসপত্র দেওয়া হলো? হ্যাঁ আমি তো লজ্জায় আমি মাথা হ্যাট। তাই আমি বলি যে তোমার কি আর লজ্জা পাওয়ার কী আছে? আমাদেরকে যেভাবে তোমার কি কমন সেন্সের ঘাটতি আছে? আবার তুমি হলো একটা কিন্ডারগার্টেন টিচারও, পড়াশোনা কিন্ডারগার্টেন টিচার তো বেশি পড়াশোনা লাগে না, ইন্টার পাস। আমি তুমি একটা কিন্ডারগার্টেন টিচার, তোমার কমন সেন্সের এত ঘাটতি কেন? 2 ঘন্টার সময় দিয়ে আবার তুমি বিয়ার বাজার খুব ভালো চাচ্ছ, ঝগড়া হলো। তারপরে এভাবে চলতেছে, ঝগড়া হয় 2 দিন কথা হয় না, তারপরে আবারও মানে কথা হয় এরকম আর কি, যেহেতু বিয়ে হয়ে গেছে আর কি। একদিন আমাকে বলতেছে যে কবে আসা হবে?
আমি বলি যে কবে আসা হবে, মানে তোমাদেরকে তো আম্মা বলছে যে আমরা বউ এখন তা তো তাড়াতাড়ি উঠাতে পারবো না, আমাদের ঘরে এক্সট্রা রুম নাই, আমার যে ইয়ার ছেলেরা ওখানে শেয়ার করে ঘুমায়, এক্সট্রা রুমের ইয়ার প্রয়োজন আছে, তো সেক্ষেত্রে আমাদের মানে করতে হবে, আর 6 মাস পরে মেয়েকে নিব। তো 6 মাস তো বলেই দিছে। তো বলে যে মানুষ উল্টাপাল্টা কথা বলে। কি কথা বলে? বলে বিয়ে করে রেখে গেছে, ছেলের কি কোনো সমস্যা আছে? তখন আমার ভিতরে মাথার মধ্যে একটা কাজ করলো, আমি তো একটু ওভার স্মার্ট। অফিস থেকে 4 দিন ছুটি নিলাম, 3 দিন যাবো আর কি, যেহেতু আমাকে খুব খোঁচা দিয়ে একটা কথা বলছে। তো আমি গেলাম ওদের বাসায়, ওর জন্য কিছু অর্নামেন্ট নিলাম, সেটা আমি বলতেছি ঠিক আছে, আমাদের যেদিন বাসরাত বলা যায়, ওইভাবে ওই সাজানোটার জন্য তো ওরকম না, জাস্ট আসছে জামাই, তুলে তো এখনও দেয় নাই, থাকবে। তো আমি তাকে কিছু অর্নামেন্ট এগুলো পরা দেওয়ার জন্য আমাকে বলে যে এগুলো ঠিক আছে, আমি কি এগুলো তোমাকে পরাই দিব? বলে যে মানে আমাকে তখন আপনিও বলে না তুমিও বলে না, মাঝে মাঝে একটা শব্দ ইউজ করে, বলে ইচ্ছা। পরে আমি তাকে কানে পড়াইলাম আর কি। তো অনুভূতি আমি কিছু বুঝতেছি না। আমি চিন্তা করতেছিলাম ঠিক আছে, ওর সাথে কথা বলতে বলতে আমি বলতেছি দেখো আমি আজকে সারাদিন জার্নি করে আসছি, আমাকে একটু ঘুমাইতে দাও, একটু কথা ভকভক কম করো, যেহেতু কথা বলছো বিকালে, আমাকে একটু ঘুমাইতে দাও, আমি একটু রিল্যাক্স হই, আমি একটু মানে রিফ্রেশের জন্য আমি একটু ঘুমানোর জন্য চেষ্টা করতেছিলাম। তো আমার ঘুম ভাবও আসলো একটু ঘুমানোর মতো। তখন দেখলাম যে আমার স্বামী স্ত্রীর সম্পর্কে যেরকম মানে থাকার হওয়ার কথা, জাস্ট ওইভাবে জাস্ট আমিও রেডি। মনে হলো আগুনের মধ্যে পানি ঢেলে দিলে যেটা হয়, আমার স্বাভাবিক ইয়াটা 0-তে চলে আসলো। আমি তখন মিলাইতে পারতেছিলাম না, এটা কি আশ্চর্য খেলা, কেন আমার খেলা হলো কেন? আচ্ছা ও কি এইসব বুঝি মোবাইল টিপাটিপি করছে এই জন্য কি তার কি আমাকে ভালো লাগে না, আচরণের কারণে এটা এরকম হলো কিনা, তাই মোবাইল টিপাটিপি করছে এই জন্য কি তার কাছে করছে এই জন্য কি ভালো লাগতেছে না, এরকম হলো কেন? উনি আপনাকে কোনো কোশ্চেন করছিল বা কোনো? না, রাতে কোনো কোশ্চেন করে নাই, তবে দেখছি যে অন্যরকম একটা ভারী ভারী হয়ে আসছে। সকালবেলা দেখলাম যে তার ভাবি, চাস্তু ভাবি, সে আমার ঘরে, সে সহকারে। তো বলে যে আসলে আপনাদের মধ্যে কি সমস্যাটা কি হয়েছে সমস্যা? আমি বলি যে সবাই ধারণা করছে যে ঝগড়াঝাটির কারণে। হ্যাঁ, কি সমস্যা হয়েছে বুঝতে পারে যে এরকম। তো বলে যে সমস্যা হয়েছে, বলেন কিসের অভিমান চলতেছে? তা বলে যে আমি তো কোনো অভিমান না, জাস্ট আমি বললাম যে এরকম ওকে আমি বললাম যে আসো নামাজ পড়ি। ও তো রাজি করলো না, আমাকে একেই পড়তে হলো। লাস্টে ওকে আমি, এটা তো আর বলা যেতেছে না তাকে ওরকম ইয়াটা, তো আমার সাথে এরকম করলো। তো ঠিক আছে, তো সে যে ভাবি তার তো একটা দাম্পত্য জীবনে একটা ইয়ে আছে, অভিজ্ঞতা আছে, সে লজ্জা পাচ্ছে না, ডাইরেক্ট সেইভাবে বলতেছে, কিন্তু আমি লজ্জা পেতেছি। আমার ওয়াইফকেও দেখতেছি যে সে লজ্জা পায় না, কারণ তার ভাবি, তার সাথে একটা ক্লোজ সম্পর্ক, যেহেতু সে একটা মহিলা মানুষ এবং সে আমি চিনি না, এই জন্য তার আমার কাছে লজ্জাই লাগতেছিল বিষয়গুলো যখন আমাকে বলতেছিল সে। তো চিন্তা করলাম যে হ্যাঁ, ভাবি দুলাভাইদের সাথে যেগুলো শেয়ার করা যায়, ঠিক আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, ঠিক আছে। বললো যে আসলে কি এগুলো তো কেউ এমনি জানে না, জানতে তো আর হয় না, হইতে জানে। তো ঠিক আছে, আপনার জাস্ট আমাকে একটা সিমটম দিয়ে দিল আর কি, জাস্ট ওকে বলে যায় তুই এরকম করবি না, এরকম করবি, এরকম। তো আমাদের দ্বিতীয় রাত, তো আমি দেখি যে আজকে আগে তো যেটা আমার ইচ্ছা ছিল মানে হইতো, যেটা দ্বিতীয় রাতে আমার ইচ্ছাটাই হইতেছে না। তো তাকে আমি বললাম যে দেখো আচ্ছা, তুমি তো আর বোকা না, ওভার ফাস্ট, তুমি আমার থেকেও বেশি ফাস্ট, তুমি অন্যভাবে নিও না জিনিসটা, তুমি যেহেতু এর আগে একটা ইঙ্গিত মারছিলা। তো আচ্ছা আমি তো তোমার কারো যদি কোনো সময়, আমি তাকে ডাইরেক্ট বলে ফেললাম, আমি কখনো নিজের দোষ আমি কখনো আড়াল করি না, আমি নিজের দোষ সবসময় আমি নিজের ঘাড়ে নিয়ে নিই। তো আমি বলি যে দেখো তুমি কি এরকম কিছু মনে করো না যে কোনো সমস্যা আছে, সমস্যা হলে কি তা মানুষ তো জোর করে বিয়ে করানো যায় না, আর এখানে দেখছো যে তুমি ভালো করে জানো যে আমাদের কেউ রাজি ছিল না, আমি কিন্তু জোর করে এখানে এক ধরনের বিয়ে করছি। তো সে জিনিসটা পজিটিভ নিচ্ছে। তাইলে কি মানুষের শুনি যে ওই যে সুইসাইড করে, এই করে সেই করে, তারা কি ট্রাবলের কারণে করে এগুলো? আমার ভিতরে প্রশ্নের ঝড় উঠে গেল। আচ্ছা এটা যদি কোনো সমস্যা হয়েই থাকে, আচ্ছা কেন সমস্যা হবে এটা এরকম, মানে আমি নিজের ভিতরে খালি প্রশ্ন, কেন হবে এটা এরকম? আমি তো কখনো অনুভব করি নাই, তাই এটা কেন হইতেছে? আর নিশ্চয় কোনো সমস্যা আছে, নাহলে হবে না কেন? তো লাস্টে আমি চলে আসতেছি, যখন ব্রিজের উপরে নদী পার হচ্ছি, আমার কাছে মনে হইতেছিল কি জীবনটা আমি তো স্ট্রাগল করেই গেছি, যদি অনেক কিছু আমাকে বলা হয়নি, এত বড় জীবনের তো স্ট্রাগল করে গেছি, এখন কোন বিপদে পড়লাম? আর তো ভালো লাগতেছে না বিষয়টা। যদি কোনো সমস্যাই হইলো, গাড়িটা যদি অ্যাক্সিডেন্ট করে পানিতে পড়ে যেত তাহলে ভালো হইতো। অথচ আমার কাছে একবারের জন্য মাথা আসতেছে না, গাড়িতে আমরা প্রায় 40-50 জন মানুষ, আমি আমার নিজের মৃত্যু কামনা করতেছি, এই পুরো বাসের মানুষ যদি মারা যায় তাদের কি হবে, আমার মাথা আসতেছে না।
আমি চিন্তা করতেছি যদি গাড়িটা এখন পড়ে যেত ভালো হতো। কোথায় যাচ্ছিলেন গাড়িতে করে? গাড়ি দিয়ে ঢাকায় আসতেছিলাম, বলছে গাড়িটা যদি ঢাকা পানিতে পড়ে যেত, রেলিং ওই যে রেলিংটা ভেঙে ওই যে বীজ দিয়ে যাচ্ছে, তো গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ কোনো কিছু কেউ কিছু ভাবতো না। আমাদের সামাজিকতা এই বিষয়গুলো নিয়ে কথা বলা এখনও এক ধরনের ট্যাবু, এবং সত্যিকার অর্থে বলতে যেটা যে খুব একটা ফোকাসও করা হয় না মিডিয়াতে, এইসব বিষয়গুলো খুব সেন্সিটিভ মনে করা হয়, কারণ আমরা সামাজিকতার জায়গাটা থেকে এটা তুলে ধরাকে অনেকেই ভালো চোখে দেখেন না। কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। নীরবে নিভৃতে আমাদের সমাজ জীবনে বা ব্যক্তি জীবনে এই বিষয়গুলো একটা মানুষের জীবনকে কত ভয়ানক করে দিতে পারে প্রপার নলেজ না থাকলে, বা প্রপার জীবন ব্যবস্থা আসলে কী হতে পারে এইরকম একটা সমস্যার প্রেক্ষাপটে এগুলো যদি প্রপার গাইডেন্স না থাকে, তাহলে একটা মানুষকে কী পরিমাণ হয়রান হতে হয়। এই যে সুইসাইডের কথা আসছে এখানে, তাহলে আপনারা চিন্তা করে দেখেন বিহাইন্ড দ্য স্টোরিটা কি। সো আমরা মনে করি এই জিনিসগুলোর প্রপার ফোকাস হওয়া উচিত, প্রপার ডিসকাশন হওয়া উচিত, কারণ একটা জীবন খুব মূল্যবান, খুবই মূল্যবান। সুতরাং সেই অর্থে আমাদের এই আজকের এই এপিসোডটাকে, আজকের এই পর্বটাকে আপনারা জানার জায়গাটা থেকে ভ্যালু দেবেন প্লিজ, অন্যভাবে নেবেন না। জি বলুন। তারপর তো ঢাকায় চলে আসলাম। আমার যে প্রায়োরিটি ছিল, ফার্স্ট যে প্রায়োরিটি ডক্টরের সাথে মিট করার। আমি সেক্স স্পেশালিস্ট, আমি গেলাম তার কাছে। আমাকে দেখে কিছু কথা বলে, তো বলে যে, তো ডক্টর আমাকে টেস্ট দিল। টেস্টের পরে রিপোর্ট নিয়ে আসার পর আমি তো চিন্তায় কিন্তু নেগেটিভ রিপোর্ট আসে কিনা। সে বলে যে আপনার তো কোনো সমস্যা নেই, কোথাও সব তো ঠিক আছে। আসলে কি আমার কাছে অনেক বলতেছে, আমার কাছে অনেক পেশেন্ট আসে, এগুলো আসলে নতুন তো আপনারা, এটা এত টেনশন কিছু নাই, একদিন হয় না, 2 দিন হয় না, কি হয়েছে, তো এরকম অনেক পেশেন্ট আসে, মানে মানসিকভাবে চাপ নিয়ে। হ্যাঁ, এটাই বলতেছে এটা নিয়ে এত ভাবার কি আছে, একদিন হয় না, 2 দিন হয় না, কি তাতে কি হয়েছে। তো সেটা তো অন্যের পরের জায়গা, আপনি হয়তো বা ফ্রি ছিলেন না, মানসিকভাবে ফ্রি ছিলেন না, এটা হতে পারে আপনি দ্রুত ওয়াইফকে আপনার বাসায় নিয়ে আসেন। তো আমি বললাম যে হ্যাঁ, এটা একটা ভালো একটা সাজেশন দিচ্ছে ডক্টর। হ্যাঁ, আমার বাসা যেমন ফ্রিডম মনে হয়, ওখানে তো আমার ফ্রিডম মনে হয় না, ওনার একটা বাসা মনে হয়, এটা হতে পারে। তো আমি যত দ্রুত সম্ভব তাকে নিয়ে আসলাম। আসার পরে আমার বাসা যখন, আমি তো এখন ফ্রিডম, আমরা কিন্তু এক হয়ে যাচ্ছি, মনে হইতেছে মাঝখানে একটা বাধা। আগে যে বলতে আগুনের মধ্যে পানি ঢেলে দিচ্ছে, আমার এখন দেখতেছি যে না, আগুনের জায়গায় কিছু আগুন আসছে, কিন্তু সম্ভবই হচ্ছে না। মানে যেটা আমি যে সিমটমগুলো আমাকে বলছে যে এরকম হলে এরকম সিমটম হয়, এরকম হলে আমি খুঁজে পাচ্ছি না। যাই হোক, কয়েকদিন পরে আমরা মিলিত হইলাম, সম্ভব হলো। তো যখন সেটা কোনো পদ্ধতি ছিল না, তো আমাদের সাথে সাথে বাচ্চা চলে আসলো পেটে। তো বাচ্চা যখন 4 মাস পেটে তখন বেবিটি স্পয়েল হয়ে গেল। ও একটু ধরাধুরি করতো, এই টাইপের দেশে গেছিল। তো বলে যে একদিন এরকম সমস্যা, এরকম কি হয়েছে, বলে যে এরকম বেবি স্পয়েল হয়ে গেছে, এখন এই করতে হবে। তো ঠিক আছে, ওকে, মিসক্যারেজ হয়ে গেছে, যাক হয়ে গেল এটা। তারপরে ওকে আমি আবার নিয়ে যখন মানে দেশ থেকে, বাবা বাড়ি থেকে আবার আসার পরে কিছুদিন পরে এখন আমাদের সম্পর্ক হয়েছে, স্বাভাবিক হচ্ছে এবং স্বাভাবিকই হচ্ছে, কিন্তু তার মধ্যে আমি কোনো ধরনের আনন্দ খুঁজে পাই না। আমার কাছে মনে হইতেছে এটাই তো ঠিক, আমার যেখানে আমার বেঁচে থাকার কথা না, হয়েছে এতেই তো আমি খুশি আছি, এটা আমার আনন্দের বিষয় না, এটা আমার আনন্দের কোনো বিষয় না, সে আনন্দ পালিয়ে হয়েছে। আমি সারাদিন অফিস করে এক রাতও ঠিক মতো ঘুমাইতে পারতাম না, বুঝতে পারতেছেন আপনি হয়তো। বাচ্চা যখন দ্বিতীয়বার নেওয়ার, আমি বলতেছি তাড়াতাড়ি বাচ্চাটা নিয়ে নেওয়ার জন্য, সে বলে যে আমাদের বয়সের মেয়েরাদের তো বিয়ে হয় না, সেখানে আমি এখন বাচ্চা নিলে আমার বান্ধবীরা হাসাহাসি করবে। আমি তোমার বয়স হয়েছে তো 24 বছর হয়ে গেছে, তোমার এই বয়সে, মানে সে বলতেছে যে আমাদের বড় আপুদের তো এখানে বিয়ে হয় নাই। আমি তো যেটা বলতেছিলাম যে বিয়ে মেয়েদেরও 25 বছর 24 বছর, আর ছেলেদের আরও পরে হয় সেটা। তো ঠিক আছে, ওকে কখন নিতে চাও, আর 2 বছর পরে যাক, সে বলতেছে। তো 2 বছর চললো। আমি নিজেকে বলি যে আমরা হ্যাপি থাকার দরকার না, অন্য হ্যাপি থাকলে হইলো। আপনি ডক্টরের কাছে গেছেন? না, এখন তো স্বাভাবিক। আপনার কাছে মনে হচ্ছে এটাই স্বাভাবিক? আমার কাছে মনে হয় আমার ভালো লাগে না, তো আমার ভালো লাগে না, এটা তো ডাক্তারে কি করার আছে। আপনি মনে করেন ভালো লাগা এটাই ন্যাচারাল? হতে পারে এটা, ও আচরণ উল্টাপাল্টা করে, সেই জন্য হয়তো আমার কাছে ভালো লাগে না। তাও আচ্ছা চলুক, সমস্যা কি? আপনি ফোকাসই করেন নাই? না, আমি এটা করে যে স্বাভাবিক হয়ে গেছে, ওই যে ডক্টরের কাছে গেছিলাম, তারপর যখন স্বাভাবিক হয়েছে তখন তো আমি এটার আমি আমার মনটাকে, আমার আত্মাটাকে আমি যতক্ষণ আমার শরীরে থাকে আমি একে প্রায়োরিটি দিই না। তো স্বাভাবিক সমাজ যেরকম আছে আমি সেটাকে মেনে নিতে, আমি সেটাকে করি, সেটাকে সবসময় লাইক করি। আমি 3 বছর পার হওয়ার পর আমাদের বর্তমানে আমার যে ছেলেটা আর কি, সে পেটে আসলো। ওর বয়স কত ছেলেটার বয়স এখন? এখন বর্তমানে 6
6 বছর বয়স, জি বলুন। তারপর আমি দেখলাম যে ওর আগ্রহটা কম বাচ্চার দিকে, ওই দিকে একটু কান্নাকাটি করলে একটু ঘুরে, তো একটু খাওয়াই দিলে আবার দেখে আমার দিকে ঘুরে থাকে। তো দ্বিতীয় রাত্রে আমি যখন শ্বশুরবাড়িতে, আমি বললাম যে আচ্ছা, এত ছোট বাচ্চাকে তুমি সাইডে দিছো কেন? তুমি বাচ্চাকে মাঝখানে দাও, কোনো সমস্যা হলে তাকেও আমরা দেখতে পাবো, আমি দেখতে পারবো, তুমি দেখতে পারবা। তো এটা নিয়ে সে আমার সাথে এক ধরনের মোটামুটি রাগারাগি করলো, বললো যে ও আচ্ছা বুঝতে পারছি, কয়েক মাস আলাদা থাকা হয়েছে তো কাকে জানে ভালো লেগে গেছে, এই জন্য আমার প্রতি আগ্রহ কমে গেছে। তাই বললাম সব কিছু নেগেটিভভাবে নিতেছো কেন? বাচ্চার বয়স মাত্র কয়েক দিনের, ও মাঝে থাকলে সমস্যাটা কোথায়? রাত্রিবেলা ওর যদি কোনো সমস্যা হয় আমি দেখতে পারতেছি, তুমি দেখতে পারতেছো না। আমার সাথে সে ঝগড়া করলো। তখন আমি রাগ করে বললাম যে তুমি যেহেতু এই সিম্পল বিষয়টাকে নিয়ে তুমি যেহেতু এভাবে আমার সাথে ঝগড়া করছো, ঠিক আছে, বাচ্চা যখন আরো বড় হবে এ বাচ্চা মাঝখানে থাকবে, এখন থেকে মাঝখানে থাকবে। তো যাই হোক, আমার ইচ্ছা ছিল যে আমি যাতে একটু স্বস্তিতে একটু ঘুমাইতে পারি, এই জন্য বাচ্চাটা মাঝেই থাকুক, এটা আমি চাইতেছিলাম। মানে আপনি সামহাও চাচ্ছিলেন যেটা আপনার নিজের জন্য সুবিধা হয়, আমার সেফটির জন্য, আমি একটু শান্তিতে একটু ঘুমানোর জন্য আমি যাতে বাচ্চাটা মাঝখানে থাকুক এভাবে চাইতেছিলাম। তো সেটা মেনে নিতে পারতেছিল না। যাই হোক, বাচ্চাকে আমি এখানে সবাইকে একটা হাম্বল রিকোয়েস্ট করতে চাই। দেখুন, পৃথিবীতে একই ঘটনাই হাজার মানুষ হাজার রকমভাবে দেখে। ঘটনা কিন্তু একটাই, কিন্তু একজন মানুষ এক একভাবে দেখছেন। একটা ঘটনা কবি একভাবে দেখছেন, বিজ্ঞানী একভাবে দেখছেন, সাধারণ মানুষ একভাবে দেখছেন, ভালো মানুষ একভাবে দেখছেন, মন্দ মানুষ একভাবে দেখছেন। তো দেখার অ্যাঙ্গেলটা ডিফারেন্ট হয়। আজকের এই গল্পটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখার সুযোগ আছে, কিন্তু আমাদের উদ্দেশ্য কিন্তু একেবারে প্রথমেই আমরা পরিষ্কার করেছি। উনি মনে করছেন ওনার জায়গাটা থেকে ওনার যে স্বাভাবিক জীবনটা হওয়া উচিত ছিল, আমাদের মতো যদি আমরা সাধারণীকরণ করি, যে আমরা যেভাবে নর্মালি একটা লাইফ লিড করি, প্রকৃতিগতভাবেই ছেলে এবং মেয়ের মধ্যে যে স্বাভাবিক সম্পর্কটা, সেখানে ওনার একটা ব্যতিক্রম ছিল। এই ব্যতিক্রমটা আপনি নিজের স্বাভাবিক অবস্থার সাথে তুলনা করে এটাকে হাস্যরসাত্মক না করা এবং একই সাথে ওনাকে মূল্যায়ন না করা। সুতরাং আমরা যেন আমাদের জায়গা থেকে এটা তুচ্ছ তাচ্ছিল্য, টিটকারি বা অন্য কোনোভাবে যেন আজকের এই গল্পটাকে ডিফাইন না করি, এটা আপনাদের কাছে আমার করলো আর কি। তখন আমি মনে করতেছিলাম যে তার ইচ্ছা মতো অনেকদিন পরে বাচ্চা না হলো, তো আমার ইচ্ছা তো একটু প্রায়োরিটি থাকা উচিত, দেওয়া উচিত। শুধু নিজেরটা ভাবতেছে, শুধু আমার ভালো লাগা মন্দ লাগা কখনো এখানে কাজ করতেছে না। তো আমি কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না তাকে। ঝগড়া চলতেছে আমাদের মধ্যে, প্রায় কথা কাটাকাটি চলতেছে এই বিষয়টা নিয়ে। সারাদিন অফিস করে আসি, যখন রাত্রে বেডে শুবো তখন শুরু হয় এরকম কথা। তো আমি বলে এরকম, আপনি ডক্টরের সঙ্গে কথা বলা, ডক্টরের কথা বলছি, আমি বলতেছি আবারও আমি করছি। আর সেইভাবে কথা বলার পরে আমি বললাম যে এভাবে মুখ কাটা মানুষের মধ্যে কীভাবে বলে এগুলা। আর আমি যেটা করতেছি যে হইতেছে না তা না, আমি চাচ্ছি এটা লিমিটের মধ্যে আসুক। যেটা ছিল আগে সেটা ছিল অস্বাভাবিক, এটা হতে পারে না। আমি অনেক মানুষের সাথে জিজ্ঞেস কথা বলছি, তাদের একটা নিয়ন্ত্রিত যে ব্যবস্থার মধ্যে, আমি চাচ্ছিলাম ওই ধরনের ব্যবস্থার মধ্যে আনা যায় কিনা। প্রথমত বিষয়টা আপনার ভালো লাগতো না, প্রথমত আমার অল্প অল্প ভালো লাগতো, আর বিষয়টা তারপরে আমার ভালোই লাগতো না, মানে ভালো লাগতো না, খারাপও লাগতো না, মানে এক ধরনের একটা দায়িত্ব কাজ করবো, তার ইচ্ছার মতো মাফিক আমি কাজ করতাম না। কিন্তু এটা নর্মাল লাইফেও তো অনেক সময় হতে পারে। ডক্টর আপনাকে পরবর্তীতে ডক্টর কি বলেছিল? আমি যাচ্ছি এরপরে যেটা হলো, এখন আমার কাছে খারাপ লাগা শুরু করলো। মানে প্রথম অল্প অল্প ভালো লাগা, তারপরে কয়েক বছর পর যেটা হলো মানে ভালো লাগে না, আর যেটা হলো বাচ্চা হওয়ার 2-3 বছর পর এখন আমার এটা ভালোই লাগে না। তারপর যাই তার অধিকারের জন্য আমি সেভাবে করতেছি। তো এক পর্যায়ে যখন হয়ে গেল, আমি আমার শ্বশুরের সাথে আমি কথা বলা প্রয়োজন মনে করলাম। আমি দেখতাম, আমি তো বুঝতেছি যে এর আগে তো ডক্টরের সাথে কথা বলছি, ডক্টর তো সব টেস্ট করছে, আমি তো নিজের শরীরকে আমি বুঝি না, আমি এখানে তো ঠিক আছি। আচ্ছা, ওইখানে গেলে কেন এরকম অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে যায়? এটা তো একটা রহস্য খেলা করতেছে শরীরের সাথে। আর একটা জিনিস হলো, অনেকে দেখতেছে মন বলে, আসলে মন তো না, এটা তো হচ্ছে আত্মা আর দেহ। যেমন আমি একটু পরে কথা শেষে আমি এটা বিষয়টা নিয়ে এটা নিয়ে আমি কথা বলবো। আমি মূলত আমার ইচ্ছেই আমার এটা নিয়ে কথা, আত্মার বিষয় এটা। সেখানে তো এখানে নিয়ন্ত্রণ এখানে চলতেছে না, ইচ্ছা অনিচ্ছাও কাজ করে না, কারণ আত্মারও একটা ইচ্ছা থাকে। আর আত্মাটা যখন আমাদের দেহে থাকে, তখন আমি আত্মার উপরে একটা প্রাধান্য, আমার একটা বিস্তার করতে পারি। আত্মা যখন আমাকে ঘুমায় ফেলে যখন আত্মা বের হয়ে যায়, তখন তো প্রায়োরিটি আত্মা।
আমি এটা নিয়ে একটু পর কথা বলবো শেষে। শ্বশুরের সঙ্গে কথা বলছিলেন? আমি শ্বশুরকে আমি বলতেছিলাম যে বাবা আপনার সাথে এরকম মানে এ ফার্স্ট আমি কাউকে জানানোর মতো আমি লোক খুঁজে পাচ্ছিলাম না। তো শ্বশুরের সাথে আমি একটু ফ্রি ছিলাম, শ্বশুর আমাকে পছন্দ করতো, আমি শ্বশুরকে পছন্দ করতাম। তো সেই হিসেবে শ্বশুরকে আমি টোটালি বললাম বাবা আমি আপনাকে কিছু কথা বলবো, আপনি কি বিশ্বাস করবেন? বলে কেন নয়। আমি তো বলি যে সব বাবা মা তো চায় আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এখন তো আমি আপনার মেয়ের এগেনস্টে কথা বলি, বিশ্বাস হবে আপনার? তো কেন হবে না? আমি বলি যে আমি যে কথাগুলো বলবো সেগুলো তো বিশ্বাস হবে না। তো বলে যে না তুমি বলো। আমি বলে ঠিক আছে আমি কোরআনটা হাতে নিয়ে কথা বলি। আমরা ড্রয়িং রুমে কথা বলতেছিলাম, এমন সময় আমার ওয়াইফ সেই রুমে আসলো, এসে বলে কি বলা হচ্ছে আব্বাকে, ওর এই আচরণটাকে আমার শ্বশুর আবার পছন্দ করলো না। তো বলে যে তুই বেডরুম থেকে এখানে আসছিস কেন? তো বলে কি বলতেছে আমি তো শুনছি, বাচ্চা হওয়ার পরে আমাদের স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক আসছে নাকি? আমি বলি যে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে তুমি কি মিন করতেছো? সে বলল যে আমি ওকে বুঝাবো, আমি তো ওর কথা তো শুনলাম, আমি ওর মার সাথে কথা বলবো, ওর মাকে তো করাবো। আর ওকে তো একটু রাগারাগি করলো শ্বশুর যে আমি তো চোখের সামনে দেখতেছি তুই এরকম আচরণ কেন করতেছিস, এ ধরনের কথা কিভাবে বলিস তুই বাবার সামনে, বলছে এভাবে বলছে। মানে নিজে যতটুকু মনে হয়েছে যে ঝাড় ফুক থেকে শুরু করে সব কিছু তো করলাম, করার পর আমি আশা ছেড়ে দিলাম যে না আসলে আমি তো আর পারতেছি না, আমার পিঠ তো দেয়ালে ঠেকে গেছে। তখন আল্লাহকে বললাম আল্লাহ আমি তো আর নিতে পারতেছি না, যদি আত্মহত্যা মহাপাপে আমি জানি তুমি তো অবগত আছো, তোমার এই বান্দাকে তুমি ক্ষমা করে দিও। তখন আমি আত্মহত্যার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিই। আমার রফিকে বলতেছিলাম আচ্ছা আমি যদি না থাকি তুমি কি বাচ্চাকে পালতে পারবা না? বল হঠাৎ এই কথা। আমি যেহেতু চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছি, আমি চাইছিলাম যে আমার প্রপার্টিগুলো ঠিকমতো বুঝাই দেওয়ার জন্য। তো এইগুলোর দলিল কোথায় আছে, ব্যাংকে কোথায়, কোন ব্যাংকে কী পরিমাণ টাকা আছে, কোথায় কার কাছে কত টাকা পাবো, ডিটেলস আমি ওকে বললাম, যেহেতু আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিছি। পরে এখন আমি চিন্তা করতেছি কীভাবে সুইসাইড করা যায়, অপশনটা খুঁজতেছিলাম। আমার কাছে আবার মনে হয় যে ঠিক আছে শেষ আরেকটা ট্রাই করি, আরেকটা চেষ্টা করি, দেখি সম্ভব হয় কিনা। তো তখন শ্বশুরবাড়ির সাথে সবার সাথে কথা বললাম যে আমি দেখেন আমি আমার সুইসাইডের কথা বললাম যে আমি এরকম ভাবে ও এরকম আমাকে পেন দিয়ে দেখে আমি দুনিয়া ত্যাগ করার সিদ্ধান্ত নিচ্ছি, এরকম এখন আমি লাস্ট করতেছি। তো তাকেও তার আত্মীয় স্বজন করলো যে তুই বাড়াবাড়ি, অতিরিক্ত বাড়াবাড়ি, মানুষের হাজব্যান্ড যখন তোর অন্য আত্মীয় স্বজন দেখতেছিস না 3 বছর বাইরে থাকে, তাদের কি হয়েছে ওর সবার সামনে বলতেছে, বাইরে থাকা এক জিনিস সামনে থাকা এক জিনিস। তার মানে বিষয়টা হলো এরকম যে আপনার আত্মীয় স্বজন সবাই মোটামুটি জেনে গেল যে আপনার একটা সমস্যা আছে। কাছাকাছি বলতে কাছাকাছিগুলো একদম ক্লোজ, মানে শ্বশুর শাশুড়ি তাদের 2 জন আর আমাদের কাছের পরিবারের মানুষগুলোর মধ্যে জানাজানি হলো। আচ্ছা, আমাদের জেনারেল পারসেপশনের জায়গা থেকে মানে সবাই মনে করে যে বাচ্চা হওয়া মানে হচ্ছে হাজব্যান্ডের আর কোনো প্রবলেম নাই, মানে হাজব্যান্ডের যদি কোনো সমস্যাই থাকে তাহলে তো বাচ্চা হলো কীভাবে, এটা হলো আমাদের জেনারেল পারসেপশন। কিন্তু আপনার এই গল্পটা আজকে যে জায়গাটায় অ্যাঙ্গেল দিচ্ছে তাতে এটা ঠিক যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং সন্তান জন্ম দেবার যে শারীরিক ক্ষমতা প্রকৃতিগত হবে সেটা আপনার মধ্যে ছিল। বারবার হয়েছে, এটা 4বার, 4র্থতম বাচ্চা এটা মানে ছিল। কিন্তু একটা জিনিস যেটা আপনি বলছেন জানেন, এটা মেডিকেল সায়েন্সের ব্যাখ্যাতেই হয়তো বা এটা ভালো বলবে, কিন্তু অ্যাজ এ প্রেজেন্টার হিসেবে আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হলো হোয়াট ইউ ডিড এটা আপনার মন থেকে কখনোই আসেনি এবং ভালো লাগার বিষয়, কখনো ভালো লাগার বিষয়। যে কারণে আপনি একটা সময় স্টপ করেন এবং আপনাদের মধ্যে দাম্পত্য জীবন যেটা হয় মানে একটু করতেছি আর কি, গ্যাপ আপনার ওয়াইফের জায়গা থেকেও এটা মেনে নিতে পারছিল না এবং যেটা হচ্ছিল যে এটা এমন একটা পর্যায়ে গেছে পরিবারের মানুষগুলো ভয়ঙ্কর রকম ভাবে একটা মানে বলা যেতে পারে একটা জীবনযাপন, এবং সেটা আপনাকে এতটাই শক করেছে যে আপনি একটা সুইসাইড করার প্ল্যান নিয়েছেন। এবং এটা জিনিস চিন্তা করে দেখেন মানুষ কতটা ভয়ঙ্কর পরিস্থিতিতে থাকলেই এই ধরনের প্ল্যান করে, কজ আপনার তো ভালো জব আছে, আপনার বাচ্চা কাচ্চা আছে, আপনি একটা আপাদমস্তক যতটুকু দেখেছি মনে হয়েছে যে আপনি খুবই রিলিজিয়াস একটা মানুষ, ধর্মকর্ম করা একজন মানুষ। তারপরে আপনার বাকি সাইডগুলো সবই ওকে ছিল, শুধু একটা পার্টিকুলার বিষয় যেটা আপনার জীবনটাকে কি ভয়ানক রকম অসহ্য লেভেলে নিয়ে গেছে। ওকে, তারপর আমি চিন্তা করতেছিলাম যে আচ্ছা দুনিয়াতে কি এমন কেউ আছে যে আমার কথার উত্তর দিতে পারবে। আমার মনে হয় কি ওর অতিরিক্ত হওয়ার এগুলির কারণে হয়তো আমার অনীহা সৃষ্টি হইতেছে। আমি ওকে এভাবে বললাম যে এটা মনে হয় অতিরিক্ত চাচ্ছে, এই জন্য আমার অনীহা আসতেছে। আবার আমি চিন্তা করতেছি যে মিলাচ্ছিলাম আর কি অতীতের বর্তমান, এগুলোর মাথা তো এলোমেলো হয়ে গেল তখন। তো বলি ঠিক আছে লাস্ট আরেকবার বিয়ে ওরা করে দিল, ঠিক আছে বিয়ের 6 বছর পার হয়ে গেছে, ঠিক আছে। তোকে আমি বললাম যে ঠিক আছে, আমি বললাম যে দেখো আমি আল্লাহকে আল্লাহ
আমি তো ছোটবেলা থেকে, হ্যাঁ, আমি এমন হতে পারে যখন থেকে আমার নামাজ ফরজ হয়েছে 5 ওয়াক্ত পড়ি নাই, হয়তো 3 ওয়াক্ত পড়ছি, 2 ওয়াক্ত পড়ছি, মিসিং হয়েছে সেটা। এমন করলাম যে ঠিক আছে, আমি যখন সাহাবারা তাদের সমস্যা দোয়া করে আল্লাহ তাআলা থেকে আসমান থেকে নামায় ফেলতে পারতেন, নামাজ পড়ে নামাজের মাধ্যমে, হ্যাঁ, তারা কি পরিমাণে আমলদার ছিল, যেমন একটা নামাজের মাধ্যমে নামে ফেলতে পারতেছে, আমাকে এরকমই হইতে হবে। সাহাবারা তো দেখাই দিচ্ছেন, আল্লাহ রাসূল তো মডেল দেখাই দিচ্ছেন তাদেরকে তাদেরকে অনুসরণ করার জন্য। কেউ যদি আমার সাহাবাদেরকে অনুসরণ করে সেজন্য জান্নাতের পেয়ে গেল, অনেকগুলি পেলাম। তারা কিভাবে চলাফেরা করছে, হ্যাঁ, এখন আমাকে চেঞ্জ করতে হবে। তখন আমি বললাম যে আমার শ্বশুরকে বললাম, শাশুড়িকে বললাম, দেখেন আমি টোটালি যেভাবে ছিলাম তা থেকে আমি এখন বেরোবো, একটা টোটালি ফ্যামিলি, ইসলামিক একটা ফ্যামিলি টোটালি যেভাবে পালন করে ঠিক সেভাবে আমি করব, এতে করে ওকেও করতে হবে, আমিও করব। তো আমি রিজাইন দিয়ে দিলাম অফিসে। এমডি তো অ্যাকসেপ্ট করতেছে না, তা বলে যে কী সমস্যা? তো আমি বলি যে ফরেনার, আমি বলি যে আমি একটু অসুস্থ, ডক্টরের সাথে কথা বলছি, সে আমাকে কিছুদিন রেস্ট নিতে বলতেছে, তো আমি চাকরি আপাতত কিছুদিন করবো না। তো বলে যে তোমাকে আমি দেখতেছি বেশ কিছুদিন ধর তোমার শরীরটা অনেক একটু স্লিম হয়ে গেছো, মুখটা মলিন, মনটাও খারাপ দেখি, আসলে এভাবে রেস্ট নিলে তুমি আসলে সুস্থ হবে না। পকেট থেকে 10,000 টাকা বের করে আমাকে দিয়ে বলে যে তুমি ভালো ভালো ফুডস করো, একটু করো, চাকরি ছেড়ো না। তো তার রিকোয়েস্টে আমি আরও 2 মাস ডিউটি করলাম। তারপর এক পর্যায়ে বললাম যে না, আমি আর চাকরি করব না। সেটা আমাকে অনেকভাবে করলো, আমি ছেড়ে দিলাম। এক পর্যায়ে রাগ করে আমি আর যাই না। তো যেহেতু আমাকে আটকে রাখতে চাচ্ছিল, আমি বন্ধ করে দিয়েছি যাওয়া। তো আমি চলে গেলাম। কত সালের ঘটনা এটা হচ্ছে 2016 সালে ফেব্রুয়ারি মাসে। আমি তখন তারপর আমি ঈদে চলে গেলাম, 42 দিন সফরের চিল্লাতে চলে গেলাম। সেখানে গিয়ে আমার কথা হচ্ছে কি, আমি আল্লাহর ঘরে পড়ে থাকবো, একটা সমাধান না হওয়া পর্যন্ত আমি ফিরতেছি না, এরকম একটা। তো এখানে যাওয়ার পরে হলো কি, আমি ওখানে তো আর কোনো কাজকর্ম নাই, অফিসিয়াল কোনো কাজ নেই, কিচ্ছু নাই। সেখানে বেশ কিছুদিন থাকার পরে এমন হলো যে আমরা মনে হয় রসুলের জামানার সেই সময়টার মধ্যেই আছি, যেখানে অনেক কষ্ট থাকবে, অনেক বেদনা থাকবে, কিন্তু তারপরে মানুষের মধ্যে একটু তৃপ্তি থাকবে। তো 42 দিন পর যখন ফিরে আসলাম, তো আবার 42 দিন ওয়াইফ আমার শ্বশুরবাড়ি ছিলাম, নিয়ে আসলাম আবার বাসায়। তো থাকতেছে, তারপর আমি চিন্তা করলাম যে আমি বললাম যে দেখো, আমরা তো ওয়াদা করছিলাম যে ইসলামিক ইয়ের মতো চলবো, আল্লাহ তাআলা সলভ করে দিবে। তো তারপর চলতেছে, তো আমি ওর সাথে টুকটাক, এর মধ্যে আমি শারীরিক আর মানসিকভাবে 2টা অসুস্থতে লাগলাম। আমার অ্যালার্জি, প্রচুর ট্রাবল দেখা দিলাম, শারীরিকভাবে অনেক কিছু সমস্যা দেখা দিল। অ্যালার্জির কারণে আমি ঠান্ডার সমস্যা, হাঁচি চলে আসে, আমি প্রতিদিন ওষুধ খেতে হয়। তো যাই হোক, আমি এক পর্যায়ে হঠাৎ করে একদিন একটা অস্ট্রেলিয়ান একটা প্রবাসী একটা ইন্টারভিউ নিচ্ছে একটা ছেলের। কথাটার ইয়েটা ছিল এরকম যে অন্ধকারে পড়ে থাকা একটি ছেলের আত্মকথন নামের একটা কষ্টদায়ক একটা কথা। আমি চিন্তা করলাম যে এই ধরনের জিনিস তো আমি কখনো দেখি না, আচ্ছা ঠিক আছে শুনি না আত্মকথন, কষ্টের বিষয়টা। তখন আমি যখন সেই ভিডিওতে গেলাম, এখন আমি দেখতেছি যে না, ওরকম তো আমার মিলে না, কিন্তু মূলত বিষয়টা যে বিয়ের পার্ট, যেটা বিবাহিত জীবন, তার সাথে তো আমাদের মিলতেছে। তো আমি বললাম যে লাস্টে ও কিছু করবো যেগুলো আমি বললাম না। তো আমি বলি যে তাহলে কি এটার প্রভাব, তাহলে কি আমিও সেই এটার আক্রান্ত, তাহলে এরকম। তো আমার ভিতর কিউরিওসিটি খুব বেড়ে গেল। আমি এরকম একে 4টা, আমি যখন ওদের ঘটনা আমি শুনলাম, অনেকগুলোর মধ্যে থেকে 4টা নিলাম আর কি, যেগুলো বেস্ট, ওগুলো যেগুলো একটু অশ্লীল টাইপের, এগুলো আমি শুনি না কখনো, এগুলো ভালো লাগে না আমার কাছে। তো যেগুলো আসলে ওরা সমস্যা পড়ে, মানে একজনের 4 বছরের সংসার ভেঙে গেছে, 4 বছর সংসার করছে, আর করতে পারতেছিল না, তার কষ্টের কথাগুলো শুনলাম। 4টা, হ্যাঁ, সিমিলারিটি ঘটার জন্য আমি দেখছি যে বিয়ের পরে জীবনটা যে এটা আমার সাথে মোটামুটি মানে 50-50 বা মিলে যায়, পুরোপুরি মিলে না, 50-50 মিলে আসছে। তখন আমি চিন্তা করলাম, হ্যাঁ, আমি তো রহস্য খুঁজে পাইছি এতদিন পর। আমি খুব আনন্দিত হয়ে গেলাম যে আল্লাহ শুকরিয়া, অন্তত আমি আমার প্রশ্নের উত্তর তো পাইছি। কিন্তু আমার আনন্দটা স্থায়ী হলো না, 2 দিন ছিল আনন্দটা। তখন আমি আবার কষ্টে পড়ে গেলাম যে আমি যখন জানতে পারলাম যে শতকরা 6 জন মানুষের মধ্যে এই জিনিসটা কাজ করতেছে, এবং 6 জনের মধ্যে আমার যে এই ধরনের গুলি আবার কাজ করে প্রায় শতকরা 1টা, এরকম এ ধরনের আমি পাইছি মোটামুটি শুনে। তো চিন্তা করতেছি যে আসলে
কি করা যায়, এত বড় একটা এতগুলি মানুষ, আমার কষ্ট, আমি তো মনে করতাম দুনিয়াতে মনে আমি একাই কষ্ট, আর আমি তো মাইনা ইয়ে করছি, তো আল্লাহ তাআলা বাকি জিন্দেগি এভাবে কষ্ট হোক সমস্যা নাই, তো আখিরাত যাতে সুন্দর থাকে, কিন্তু এত মানুষ আক্রান্ত আর কষ্ট পাইতেছে। তো আমি তখন করতে লাগলাম স্টাডি। মানে আপনি ধরেই নিলেন যে পৃথিবীটা আপনার জন্য সুখের জায়গা না, এবং এটা 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 এক ধরনের ইবাদত, বা আপনার জায়গা থেকে আমার জন্য আমি ছেড়ে দিছি, আমি এবং কষ্ট করবেন আপনি, আমি করব, আমি এটা মেনে নিছি। তো আমি চাইলাম যে আমার জন্য যে তাহলে আরেকজন মানুষ কেন করবে, তাকে জানাই দেওয়া উচিত, যেহেতু আমি জানতাম না, আমি জানাইতে পারি না। এখন যেহেতু আমি জেনে গেছি, তার স্বাধীনতা আছে, সে কি সিদ্ধান্ত নিবে এটা জানার জন্য। তো আমি এখন যদি মুখে বলি, সে তো বিশ্বাস করবে না, তা বিশ্বাস করার মতো না এগুলো। কি বলবেন তাকে? মানে আমি টোটাল ডিটেলসটা বলে দিব যে এই ধরনের আমার মধ্যে কাজ করতেছে, এই কারণে তোমার সাথে আমার এগুলি ভালো হচ্ছে না। ডিটেলস বলতে মানে কি বলবেন? মানে বলতে চাচ্ছিলাম যেটা আর কি, যে আমার মধ্যে যে এটা একটা প্রভাব কাজ করতেছে। এটা বলতে আমার কোনো মেয়েকে ভালো লাগছে না, আমার কোনো, হ্যাঁ আমি বলবো আর কি, বলার আগে যে অত বিশ্বাস করবেন, এই জন্য আমি কিছু মানুষের ঘটনাটা আমি ডাউনলোড করে রাখলাম, ওকে শোনানোর পরে আমাকে বলতেছে এগুলো শোনানোর মানে কি। তো আমি বললাম যে মানি আছে, আল্লাহকে সবর ধরো, যে কথা বলবো এটার কথাগুলো মানে শোনার জন্য অভ্যস্ত তৈরি হও। তখন আমি তাকে বলতে লাগলাম আমার ঘটনাগুলো। দেখো, আমার জীবনে এরকম হয়েছে, তুমি যে আমাকে অপবাদ দাও, বিভিন্ন মেয়ের হয়েছে পাল্লায় পড়ছে, সেই আজ পর্যন্ত আমার কোনো মেয়েকে বলতে পারবো না, এখন বলতে পারবো যে এটা আমি তো এখন বুঝবো, যেহেতু আমি ছেলে মেয়ে উভয়ের সাথে যেহেতু আমি চলাফেরা করতেছি, আমি তো এখন বুঝতেছি, যেহেতু বিয়ের আগে তো আর বুঝতে পারি না। তুমি যদি খুব বলো যে রূপসী কোনো একটা মেয়ের কাছে আছে, আমার তার প্রতি কোনো অনুভূতি আসবে না। তাকে আমি বলে দিলাম, বলে দেওয়ার পর স্টেট বলে দিলাম আমি তাকে। তুমি এখন তাকে আমি জিজ্ঞেস করলাম, তোমার যে চাচাতো ভাইটা বিয়ে করতে চাইছিল, শুনলাম সে এখনো বিয়ে করে নাই, তাহলে তুমি এক কাজ করতে পারো, তোমার এখানে তুমি যদি রাজি থাকো, তার সাথে আমি কথা বলি, আমি তোমাকে বিয়ে দিয়ে দিব। তো বলে যে ছেলেটা অত সুবিধার না। তো আমি বলি যে মানে আপনার ওয়াইফ তাহলে মেনেই নিল এক পর্যায়ে যে না, ছেলেটা যত সুবিধার না। এই ধরনের ডিসকাশন মানে হচ্ছে, আমি যেটা বুঝি যে না, ছেলেটা যদি ভালো হতো তাহলে হয়তো সে চিন্তা করতো। তো আমি তো মুক্তি দিয়ে দিতে যাচ্ছি। আমার কথা হচ্ছে, আমিও তো মুক্তি পাচ্ছি। আমার কথা হলো, আমার কষ্ট আমি এক থাকবো, কিন্তু আমার সাথে যত অন্যের কষ্টের কারণ না আমি হয়ে যাই। আচ্ছা, আমি আপনাকে কয়েকটা কোয়েশ্চেন করি, একটু ছোট করে যদি অ্যান্সার দেন আপনি আমাকে। একটা যেটা হচ্ছে যে, আপনি কখনো কোনো মেডিসিন ট্রাই করেছেন? কোনো মেডিসিন ট্রাই করার তো আমি কোনো প্রয়োজন আমার দেখতাম না। আমি তো স্বাভাবিক থাকতাম সবসময়। আমি ওইখানে গেলে শুধু প্যাসিভ হয়ে যেতাম, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ওইখানে গেলে হইতাম, এই জন্য আমার কাছে হতো না। তবে আমাকে ওই যে প্রথম যে ডক্টর করছিল, তখন আমাকে সে একটা ইনজেকশন পুশ করছিল, যে আমি বললাম যে স্যার আমি তো স্বাভাবিকই থাকি, তো এখন তো আমার কাছে মনে হইতেছে যে এরকম। তো বলে যে আপনি একটু বেশি নার্ভ দুর্বল হয়ে গেছে, এরকম মনে হইতেছে শুধু। তখন এটা এমনি আমার সে কখন মেডিসিন কখন নিতে বলেনি। আপনি আপনার বর্তমান দাম্পত্য জীবনে কি সিদ্ধান্ত? মানে আপনার ওয়াইফকে আপনার সঙ্গে আছেন না? আলাদা হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো আমি লাস্টে তাকে আমি জানানোর পরে সে বললো যে, আমি বললাম যে তোমাকে ঠিক আছে, সমস্যা নেই, তুমিও ছেলে দেখতে থাকো, আমিও দেখি, প্রয়োজনে আমি সেই ছেলের সাথে কথা বলবো যাতে তোমার কোনো দোষ না হয়। আমি নিলাম, আল্লাহ যদি আমার কপালে যেটা রাখেন সেটাই তো হবে। এটাকে আমি মানে আপনি আপনার ওয়াইফকে বলেছেন তুমিও ছেলে দেখো, আমিও দেখি, আমি তোমার জন্য দেখবো, অনুমতি নিতেছি আর কি। আচ্ছা, যে আমি দেখি, তাহলে তুমিও দেখতে থাকো, তোমার বাবা মাকে জানাও এই বিষয়টা। আমি তোমার বাবা মার সাথে কথা বলতে চাইতেছি না, তুমিও জানাও। সে এক পর্যায়ে আমাকে বলল, যাক বাদ দিয়ে দিলাম দুনিয়া, যার স্বামী বিদেশ আছে তারা কি থাকে না, আর যাদের স্বামী মরে গেছে তারা কি থাকে না, বাদ দিয়ে দিলাম। ছেলে দেখলাম, আমার তো 6 বছরের ছেলেকে একটা দেখলাম চুমু দিয়ে ওইদিকে ঘুরে ঘুমাই রইল। মানে তার ভালো লাগে নাই, খারাপও লাগে নাই, বা কীভাবে তার মনে কী কাজ করতে সেটা তো আমি বলতে পারতেছি। আমি এখন বললাম যে মেনে নিছো, তোমাকে তো আমি চিনি, এটা 3 তারিখে 9 দিনের কথা, একটু পরে তুমি আবার ঘুরে যাবা। এটা আপনি কাউকে অ্যাকিউজ না করি, আপনাদের বর্তমান অবস্থা কি দাঁড়িয়েছে এটা একটু বলেন। তো এক পর্যায়ে তো সেপারেটেড আছেন, হ্যাঁ, কতদিন যাবত সেপারেট আছেন? তারপরে হওয়ার পরে ওর সাথে করার মানে কথা হওয়ার পরে বললাম, বলি যে ভবিষ্যতে যদি তুমি এই ধরনের কথা আবার উঠাও, তাহলে কিন্তু আমি এমন জায়গায় হারাই যাবো, তুমি খুঁজে পাবা না আমারে। পরবর্তীতে দেখা গেল যে সেটা তো আর সম্ভব না, আমি হারাই যাবো কেন, ওকে ভয় দেখালাম আর কি একটু। এক পর্যায়ে লাস্টে দেখা গেল যে তখন তো শীতকাল ছিল, ফেব্রুয়ারি মার্চে আমি জানাইছি, আমি তো তখন কম্বল গায়ে দিয়ে ঘুমাইতাম, ও ঘুমাইতো। তো দেখা গেল যে এই তো গত 2 মাস, এখন তো গরমকাল, এখন তো কম্বল গায়ে দিতে হয় না।
তো রাত্রে শুয়ে থাকলে আমি তো ঘুমাই থাকি, তো মাঝে মাঝে দেখি উঠে বসে থাকে। তো আমার একদিন বলতেছে আমি এগুলো বিশ্বাস করি না, আমি নিজের কথা। আমি কি বিশ্বাস করো না? বলে যে অন্য কারো পাল্লায় পড়া হয়েছে, এই জন্য আমার ভাল লাগে না, আমি তো কোনো সমস্যা দেখতেছি না, আমাকে বলতেছে। তখন আমি বলি সমস্যা দেখতেছি না মানে কি? তখন না বললো যে রাগারাগি করলো। তখন আমি বলি যে তোমার আমার বুঝানোর, এত কষ্ট করে বুঝাইয়া যদি তোমাকে আমি বুঝাইতে না পারি, কিছু করার নাই, কি সিদ্ধান্ত নিতে পারো, সমস্যা নেই, আমি রেডি আছি। তো 27 তারিখে বাবার বাড়িতে আমাকে গাড়ি ধরে দিচ্ছি, বাবা শ্বশুরের সাথে কথা হয়েছে, ঠিক আছে ওর কপালে যাস, ও মামি মিলা বুঝুক। আমি বাবার দায়িত্ব ছিল একবার বিয়ে দেওয়ার, আমি দিচ্ছি, আমি এগুলোর ভিতরে নাই, আমার এখন বয়স হয়েছে, এগুলোর মধ্যে আমি নাই। তারপর ডিসিশন এখনো পর্যন্ত পেন্ডিং অবস্থায় আছে? পেন্ডিং বলতে বলছি কাগজপত্র উঠে আর রেডি করো, কোথাও কি পাওনা দানা আছে, এগুলো বললে তো হবে না, 5 লাখ টাকার সাথে সাথে দিয়ে সম্ভব না। আর যেহেতু বাড়ি করছি, বাড়ি কমপ্লিট প্রায়, যেখানে সব টাকা খরচ হয়ে গেছে, আমি যদি জানতাম যে না এখানে আমার 5 লাখ টাকা এখন দিতে হবে, তখন বাড়ির কাজটা হয়তো সেটাও নাই বললাম। আমি একটু থামাচ্ছি, মানে বিষয়টা এরকম যে আপনার ওয়াইফের জায়গা থেকে আপনার ওয়াইফ এখনো ফাইনাল কোনো ডিসিশন জানাই নাই? না, এটা আপস এন্ড ডাউনের মধ্যে ফাইনাল হয়ে গেছে, আমি বলে দিছি, আমি চাইতেছি এটা ফাইনালি বলে দিয়েছেন, কিন্তু আপনারা এখন পর্যন্ত সাইন করেন নাই? আমরা এখন পেপারসে সাইন হয় নাই, মানে এখনো আল্লাহ চাইতে অনেক কিছু সম্ভব। তো আমি একটা জিনিস একটু বলি, আপনি এই গল্পটা মূলত এখানে বলতে এসছেন লাস্ট যেই ট্রান্সজেন্ডার নিয়ে যে ব্যাপারটা ওখানে রিভিল হলো, প্রায় 1 ঘন্টার একটা এপিসোড, 1 ঘন্টা 10 মিনিটের, শোনার পরে আপনি ওখানে আমাকে মেইল করেন বা কমেন্টসের ব্যাপার ছিল, তারপরে গিয়ে হলো আপনার সঙ্গে আমি যোগাযোগ করি। তো পুরো স্টোরিটা শুনে এবং অফ দ্য রেকর্ডে আপনার সঙ্গে আমি যখন কথা বলেছি, একটা জিনিস সেটা হচ্ছে যে আপনি পুরোপুরি ধর্মীয়ভাবে যেভাবে জীবনযাপন করা, আপনি সেটা চেষ্টা করেছেন এখন পর্যন্ত, এবং রেস্ট অফ দ্য লাইফ সেটাই করবেন। যেটা নিষেধ আছে সেটা আপনি নিষেধই মনে করে নিয়েছেন, যেটা আদেশ সেটাকে আপনি আদেশই মনে করে নিয়েছেন। সেটা আপনার জন্য কষ্টকর হলেও আপনি সেটা করছেন। সেটা এখানে পক্ষ যুক্তি দিব না, না পক্ষও দিব না, কিচ্ছু দিব না, আমি আমার লাইফ এভাবেই আমি নিব। আপনি সত্যকে অস্বীকার করেন? আমি শুধু এটার জন্য আমি এখানে আসার যে বোধটা সেটাকে আপনি অস্বীকার করেননি, কিন্তু আপনি ধর্মীয় বিধান যেটা আপনাকে বলা হয়েছে আপনি সেটা মেনে নিয়েছেন। হ্যাঁ, এই প্রসঙ্গে কি আপনার কিছু বলার আছে? আমি একটা কথা বলবো এখানে, যে আমাদের বিচার হবে তো আত্মার উপরে। যেমন আমাদের সব আত্মা ছিল আলমে আরওয়াতে, তো আল্লাহ তাআলা সেখান থেকে তো একে একে আত্মা দুনিয়াতে পাঠালেন মায়ের গর্ভে, সেখান থেকে সেই আত্মাটা দুনিয়াতে আসলেন, সেই বেবি সেটাকে বড় হলেন, এই আত্মাটাই তো এই আত্মাটা যখন মানুষের যে মন বলে, হ্যাঁ আত্মার মন আছে, যখন এই আত্মাটা আমার দেহের মধ্যে আসে তখন এটার মধ্যে আমার একটা প্রভাব কাজ করে। তো আমি বলতেছি মানুষ মন কেন বলে, এটা তো মন, এটা তো আত্মা, এটা আত্মার টোটাল, এটা সেপারেট একটা জিনিস, যেটা মানুষের নিয়ন্ত্রণ তখনই থাকবে যখন আমার দেহে থাকবে, যখন আমার দেহে থেকে বের হয়ে যায় তখন এটা নিয়ন্ত্রণ তো আমার না। তো আমি তো ভাবি না, এবং আমি আমার জীবন থেকে টোটালি এই পার্টটাকে আমি বাদই দিয়ে দিছি, যে না এইটা টোটালি বাদ। বাকি যে কদিন আল্লাহ তাআলা হায়াত রাখছেন যাতে ইমানের সাথে মৃত্যুটা হয়, এতটুকু শুধু আমি কামনা করি, এই পার্টটা বাদ। সো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনি আজকে এখানে এসেছেন। আমার কাছে ভালো লেগেছে পুরো গল্পটা শুনে, আমি মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, লম্বা সময় নিয়ে শুনেছি, যে আমি আসলে এক্সপেক্ট করতে পারিনি এন্ডিংটা এখানে যাবে। আই ডু রেসপেক্ট ইউর বিলিভস, এবং এটা আমাদের ধর্মে আছে, এটা আমাদের জীবন ব্যবস্থায় আছে, সামাজিকতা সব জায়গাতেই আছে। তুমি যেই বিশ্বাসী হও না কেন, আরেকজন মানুষের উপর জোর করে বিশ্বাস চাপায়ও না, তার বিশ্বাসের প্রতি রেসপেক্ট রাখো, সম্মান রাখো, এবং তাকে যদি সেই জায়গাটা থেকে সরাতে চাও তাহলে আমাদের রিলিজিয়নে যেটাকে বলে হিকমা, সুন্দর করে বুঝিয়ে সেই জায়গাটা থেকে, এবং যতদিন সে না আসবে তাকে বোঝাতে থাকো। তো আপনি আপনার জীবন ব্যবস্থা নিয়ে আজকে এখানে এসেছেন, খুব ক্রিটিক্যাল একটা সমস্যা, কিন্তু আপনি আপনার মতো করে সমাধান নিয়েছেন। সেটা কেউ অ্যাকসেপ্ট করুক আর না করুক সেটা তাদের ব্যক্তিগত বিষয়। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আজকের এই এপিসোডটা ছিল একেবারেই নন ইনভেস্টিগেটিভ একটা শো। আমরা প্রত্যেকটা মানুষকেই ফ্লোর দিই তার মতো করে বলার, কিন্তু তার মানে এই না তিনি যেটা বলছেন সেটা একেবারেই শতভাগ সত্য। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা আপনার একান্তই ব্যক্তিগত, কিন্তু জানার